আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সো সবাই ভালো আছো। আজকে হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তার আগে একটু অধ্যায়ভিত্তিক একটু ইন্ট্রোডাকশন দিলে ভালো হয়। আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোষ ও এর গঠন। এই অধ্যায়ে যদি আমি বলি যে 90% স্টুডেন্টের যে কোন কোন টপিকের সমস্যা, তাহলে সবাই ম্যাক্সিমাম 90% স্টুডেন্ট রিপ্লাই করবে যে স্যার রেপ্লিকেশন টপিকের সমস্যা, ট্রান্সক্রিপশনের সমস্যা, ট্রান্সলেশনের সমস্যা। এই টপিক তিনটাই আজকে এই ক্লাসে আলোচনা করবো, বাট এত সহজভাবে আলোচনা করবো ইনশাল্লাহ একটা ক্লাসে কভার হয়ে যাবে। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তার আগে আমি একটু ইন্ট্রোডাকশন দিই। আমরা আজকে যখন এই তিনটা টপিক পড়বো, সাথে হচ্ছে আমরা সুন্দর একটা নোট প্লাস আমাদের যে টেক্সট বুক, এই টেক্সট বুক সহ কভার করব। তাই দেখো আমি এখানে হচ্ছে আমাদের টেক্সট বুকও রাখছি, এই টেক্সট বুকে লাইন বাই লাইন বলে দেবো, সাথে হচ্ছে আমাদের একটা সুন্দর গোছানো নোট আছে, এই নোটও লাইন বাই লাইন বলে দেবো। এখন কথা হচ্ছে আমি যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন তিনটা টপিক যে পড়াচ্ছি, এই টপিক সম্পর্কে যদি তোমার ক্লিয়ার কাট আইডিয়া পেতে চাও, তাহলে তোমাকে একটু বেসিক এই যে বায়োলজির যে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ সম্পর্কে কিছুটা জানতে হবে। যেহেতু আজকে আমাদের টপিক ডিএনএ আরএনএ নয়, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং হচ্ছে রেপ্লিকেশন, তারপরেও আমরা আমাদের জায়গা থেকে ডিএনএ আরএনএ সম্পর্কে একটু কিছু কথা তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে প্রথমে একটু খেয়াল করো, ক্লাস চলাকালীন সাথে সাথে লিখে ফেলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমরা একটু খেয়াল করো যে হচ্ছে যতটুকু পারো লিখো, পরে হচ্ছে ক্লাস পজ করে লিখে নিও পরে লাস্ট। একটা জিনিস খেয়াল করো, বায়োলজিতে আমরা নিউক্লিক অ্যাসিড এর কথা সবাই জানি। নিউক্লিক অ্যাসিড মূলত কত প্রকার? যে কেউ আনসার করতে পারবে, একটা 99 বাচ্চা আনসার করতে পারবে। নিউক্লিক অ্যাসিড হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। এখন এই যে প্রশ্ন হচ্ছে এদের নাম ডিএনএ এবং আরএনএ কেন হইল? উত্তর খুব সহজ, এরা উভয়ই রাইবোজ সুগার দ্বারা গঠিত হয়। কি সুগার? রাইবোজ সুগার। আবার রিপ্লাই করো, কি সুগার? রাইবোজ সুগার। কিন্তু একটা তো অক্সিজেন থাকে, একটা তো অক্সিজেন থাকে না। যখনই অক্সিজেন থাকে না বা অক্সিজেন অনুপস্থিত থাকে, তখন সেটাকে বলা হয় ডিঅক্সি রাইবোজ সুগার। কেন ডিঅক্সি রাইবোজ সুগার? ডি মানে বাদ, অক্সি মানে অক্সিজেন, মানে অক্সিজেন বাদ গেছে এমন বা অক্সিজেন অনুপস্থিত এমন। দ্যাটস ওয়াই দিস ইজ কল, ডিএনএকে বলা হয় ডিঅক্সি রাইবোজ সুগার, আরএনএকে বলা হয় রাইবোজ সুগার বা রাইবো নিউক্লিক অ্যাসিড আর কি। হ্যাঁ, এখানে তাহলে ডিএনএর মধ্যে কি থাকে? ডিঅক্সি রাইবোজ সুগার থাকে, আরএনএর মধ্যে কি থাকে? জাস্ট রাইবোজ সুগার থাকে। আর ডিএনএর পূর্ণরূপ নিশ্চয়ই আমরা সবাই জানি, কি বলতো? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএর পূর্ণরূপ বলতো রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে স্যার রাইবোজ সুগার সম্পর্কে বলতেছি, তাহলে এই রাইবোজ সুগার সম্পর্কে আমরা একটু আলোচনা করে দিই। হ্যাঁ, এই রাইবোজ সুগার ব্যাপারটা আসলে কি? রাইবোজ সুগার সম্পর্কে একটু স্পেশাল তথ্য এখানে বলতেছি আমরা। রাইবোজ সুগার সম্পর্কে একটা স্পেশাল তথ্য বলতেছি, খেয়াল করেন। রাইবোজ সুগার হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, রাইবোজ সুগার হচ্ছে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার। তাহলে রাইবোজ সুগারের এলিমেন্ট কি? পেন্টোজ। কত কার্বন বিশিষ্ট? অ্যাগেন রিপ্লাই, 5 কার্বন বিশিষ্ট, রাইট। সো এটা একটা হচ্ছে কার্বোহাইড্রেট। রাইবোজ সুগারটা হচ্ছে ওয়ান টাইপ অফ একটা কার্বোহাইড্রেট। ওকে, এটুকু আমরা বুঝতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে রাইবোজ সুগার যে নিয়ে যেটা গঠিত হইলো, ওকে ফাইন। এছাড়াও এখানে কি থাকে? নাইট্রোজেনাস বেস থাকে নিউক্লিক অ্যাসিডের মধ্যে। এছাড়াও থাকে কি? ফসফরিক অ্যাসিড। তাহলে আমরা রাইবোজ সুগার সম্পর্কে একটা ক্লিয়ার কাট আইডিয়া পাইছি। এখন আমাদের নাইট্রোজেনাস বেস আর হচ্ছে ফসফরিক অ্যাসিড সম্পর্কে একটু জানতে হবে। এখন আমরা নাইট্রোজেনাস বেস সম্পর্কে একটু দেখব। নাইট্রোজেনাস বেসকে আমরা মূলত দুইটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলি, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পাইরিমিডিন। আচ্ছা, এই কালারটা একটু কম দেখা যেতে পারে ভিডিওতে, তাই এটা আমি হোয়াইট করে দিচ্ছি। পিউরিন এন্ড হচ্ছে পাইরিমিডিন। পিউরিন শব্দটার দিকে তাকাও, ছোট। পাইরিমিডিন শব্দটার দিকে তাকাও, বড়। ঠিক আছে, মনে রাখবা পিউরিন হচ্ছে দুইটা, অ্যাডেনিন এবং গুয়ানিন। পাইরিমিডিন হচ্ছে তিনটা, সাইটোসিন, থায়ামিন এবং হচ্ছে ইউরাসিল। এখন এই অ্যাডেনিন গুয়ানিনের সংকেত কি? C5N4H4। সাইটোসিন, থায়ামিন, ইউরাসিলের সংকেত কি? C4H4N2। ভেরি ইম্পর্টেন্ট যে কোনটার সংকেত কি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই পিউরিন ক্ষারক আর পাইরিমিডিন ক্ষারক, এগুলো বোঝা একদম সহজ। পিউরিন ক্ষারক 2 ঋণ বিশিষ্ট আর পাইরিমিডিন ক্ষারক 1 ঋণ বিশিষ্ট। আরও মজার ব্যাপার যেটা, এই যে আমরা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল বলতেছি, এই নামগুলা কোত্থেকে আসছে, কিভাবে এর নামকরণ হলো, এটাও তো আমাদের জানা প্রয়োজন, তাই না বলো? সো এগুলো যেহেতু আমাদের জানা প্রয়োজন, দ্যাটস ওয়াই আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল এখানে যেটা করব
যে ডেরিভেটিভস উৎপত্তি বলে আমরা একটা কথা লিখছি, যেমন থাইমাস গ্ল্যান্ড। থাইমাস আসছে কোত্থেকে বলো তো? এই যে থাইমাস গ্ল্যান্ড থেকে আসছে হচ্ছে থায়ামিন। গ্ল্যান্ড শব্দ থেকে আসছে হচ্ছে তোমার হচ্ছে কি এডিনো। গ্ল্যান্ড শব্দের একটা সমার্থক শব্দ হচ্ছে এডিনো। এই এডিনো থেকে আসছে হচ্ছে এডেনিন। সাইটোসিন থেকে আসছে হচ্ছে সাইটো মানে হচ্ছে সেল, তাহলে সাইটোসিন থেকে কোষ আসছে সেল। আর গোয়ানিন কি জিনিস? সি বার্ডের পড়ন্তমল। সি বার্ড মানে কি? সমুদ্রের কিনারায় বা সমুদ্রের আশেপাশে যে পাখিগুলো দেখা যায় আমরা এগুলাকে কি বলি বলো তো? সি বার্ড বলি। হ্যাঁ, সি বার্ড বলি, মনে থাকবে ইনশাল্লাহ। সো মোটামুটিভাবে এইটুকু বুঝতে পারছো। এবং এখানে যে ফসফরিক অ্যাসিড আছে, এই ফসফরিক অ্যাসিডের সংকেতটাও আমরা জানি H3PO4। তাহলে আমি এখানে ফসফরিক অ্যাসিডের মধ্যে ওএস গ্রুপ পাচ্ছি কয়টা? 3টা, আর PO দিয়ে একটা পাচ্ছি। মোট হাইড্রোজেনের 5টা হাত ফিল আপ হইলো, OH এর 3টা হাত ফিল আপ হইলো। মোটামুটিভাবে 1 মিনিট সময় দিলাম, তোমরা সবাই এইটুকু তুলে ফেলো। ওকে, তাহলে মোটামুটিভাবে ভালোই বুঝতেছি। এই যতটুকু পড়ালাম এটুকু বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে আমরা নেক্সট যাব। তাহলে নেক্সট যাব, তার আগে হচ্ছে তোমরা এটুকু কমপ্লিট করো। হ্যাঁ, এটুকু কমপ্লিট করো। ওকে, আই হোপ সো মোটামুটিভাবে হয়ে গেছে, মোটামুটি মাপে তোলা হয়ে গেছে। এখানে কোনো কিছু না বোঝা থাকলে বলতে পারেন, ফিল ফ্রি। হ্যাঁ, ফিল ফ্রি বলতে পারেন, আমি ওটা আবার হচ্ছে পরবর্তীতে আপনাদেরকে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এবার নেক্সট আলোচনায় যাচ্ছি, পরবর্তী আলোচনায় যাচ্ছি। তাহলে ফসফরিক অ্যাসিড বুঝতে পারছো তো? ফসফরিক অ্যাসিড সংকেত কি বলতো? H3PO4। ওকে, আচ্ছা, ঠিক আছে, H3PO4। নেক্সট, এবার তুমি তো এখন ডিএনএ আরএনএ সম্পর্কে একটা মানে মোটামুটি লেভেলের একটা ভালো আইডিয়া পাইছো। এখন করণীয় কি? ডিএনএ এবং আরএনএর মধ্যে একটা কানেকশন বিল্ড আপ করা, সাথে এর পরবর্তী ফেজগুলো কী হবে সেই সম্পর্কে একটা তোমার ধারণা তৈরি করা। সো আসো আমরা এখন ডিএনএ আরএনএ নিয়ে একটু কানেকশন তৈরি করি। এখন যখনই আমরা ডিএনএ আরএনএ নিয়ে আলোচনা করতে যাব, তখনই আমার এখানে চলে আসবে রেপ্লিকেশনের কথা, তখনই চলে আসবে ট্রান্সক্রিপশনের কথা, তখনই চলে আসবে ট্রান্সলেশনের কথা। লিটারেলি আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি যে দেখো আমাদের বইয়ে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন নিয়ে কেমন আলোচনা আছে তোমাকে দেখাচ্ছি। জাস্ট লিসেন, আমি তোমাকে একটু একদম মূল বইয়ের ওই জায়গাটা নিয়ে যাই, তাহলে তুমি ব্যাপারটাকে বেশি ফিল করতে পারবা। তাহলে আমাদের একটা 50 পেজ থেকে ওইদিকে গিয়ে শুরু হয়েছে। ওকে ফাইন, আমরা চলে আসছি মোটামুটি। ওকে দেখো, এখন হচ্ছে এখান থেকে শুরু। এই যে আমি একটু জুম করে দিই, ঠিক আছে, খেয়াল করেন এখানে কি লেখা আছে? ডিএনএ অনুর রেপ্লিকেশন, ডিএনএ অনুর রেপ্লিকেশন, রেপ্লিকেশন অফ ডিএনএ, আর এর বাংলা সমার্থক শব্দ হচ্ছে প্রতিলিপন। এখন কথা হচ্ছে এই জিনিসটাকে আমরা হচ্ছে এখানে 3টে অনুকল্পতে ভাগ করছি। হ্যাঁ, 3টে হাইপোথিসিসে ভাগ করছি। ভাগ করার পরে দেখো এখানে কত লেখা, জাস্ট দেখেন কত লেখা। এখন তোমার এত লেখাগুলো যখন তুমি পড়তে যাবা, নিজে যখন স্পেশালি পড়তে যাবা পার্সোনালি, তোমার কাছে খুবই বোরিং মনে হবে, এমন কিচ্ছু মনে থাকবে না। ড্যাম শিওর থাকো যে কিচ্ছু মনে থাকবে না, ঠিক আছে? ড্যাম শিওর থাকো যে কিচ্ছু মনে থাকবে না। এই যে দেখো একজন ইন্ট্রন কীভাবে আসছে, কীভাবে মেকানিজম, কিচ্ছু মনে থাকে না লিটারেলি। সো এই জিনিসগুলোর আমরা আজকে এমনভাবে পড়াই দেবো যে তুমি যেন তোমার কোনো ফ্রেন্ড সার্কেল, তুমি যেন তোমার কোনো সহপাঠীরে পড়াইতে পারো। ড্যাম শিওর থাকো। ওকে ফাইন, আসো এখানে। তাহলে আমরা প্রথমে একটা রেপ্লিকেশন সম্পর্কে একটা প্রাইমারি আইডিয়া দিই। রেপ্লিকেশন কি? রেপ্লিকেশন মানে হচ্ছে প্রতিলিপন। প্রতিলিপন মানে কি? সহজ করে যদি বলি ফটোকপি। রেপ্লিকেশন মানে কি? প্রতিলিপন। আর প্রতিলিপনকে সহজ করে বললে কি হয় বলো? ফটোকপি। তাহলে এখন ফটোকপি কি? মানে হুবহু জিনিস তৈরি করা। আমরা যেমন ফাইল দেবো ঠিক তেমনটাই বের হবে। আমি একটা কাগজকে ফটোকপি করতে দিলে যেমনটা দেবো ঠিক তেমনই বের হবে। দ্যাট মিনস এখানে একটা ফটোকপি হয়। ফটোকপিটা কীভাবে হয়? ডিএনএ দিলে এখানকার ঠিক ডিএনএ তৈরি হয়। তাহলে ডিএনএ থেকে ডিএনএ আসার প্রক্রিয়ার নাম হচ্ছে কি? রেপ্লিকেশন বা প্রতিলিপন, সহজ কথা। এখন আসো আমরা একটু ট্রান্সক্রিপশন সম্পর্কে বলি। হ্যাঁ, ট্রান্সক্রিপশন আবার 1 ডিগ্রি উপরে। আমরা যখন ডিএনএ পেয়ে গেলাম, এই ডিএনএ থেকে যখন আমরা এমআরএনএ পাবো বা মেসেঞ্জার আরএনএ পাবো, তখন কিন্তু আমরা যেটাকে বলবো হচ্ছে কি? ট্রান্সক্রিপশন, ঠিক আছে? বাকি থাকলো ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা কি আসলে? সহজ করে যদি বলি, mRNA টু প্রোটিন, দ্যাটস ইজ কল হচ্ছে কি? ট্রান্সলেশন। তাহলে তুমি 3টে হেডলাইন তুমি খুব ভালো মতো বুঝে গেছো। হোয়াট ইজ রেপ্লিকেশন, হোয়াট ইজ ট্রান্সক্রিপশন অ্যান্ড হোয়াট ইজ ট্রান্সলেশন। এখন কথা হচ্ছে আমরা রেপ্লিকেশন প্রসেসটাকে এখন কমপ্লিট করবো, ট্রান্সক্রিপশনকে কমপ্লিট করবো, ট্রান্সলেশনকে কমপ্লিট করবো। তার আগে তোমাকে একটা ট্রেলার দিয়ে রাখি। ট্রেলারটা হচ্ছে আমরা এখানে যে ট্রান্সক্রিপশন পড়তেছি, ট্রান্সক্রিপশন সবসময় ডিএনএ থেকে কি তৈরি হয় বলতো? mRNA তৈরি হয়। জাস্ট ইমাজিন আমাদের দেহে ডিএনএ এবং আরএনএ উভয়ই আছে। বাট আমি যদি ভাইরাসের ক্ষেত্রে চিন্তা করি, কিছু ভাইরাস আছে ডিএনএ ভাইরাস, আর কিছু আছে আরএনএ ভাইরাস। তাহলে আমি কিভাবে আরএনএ
আছে এমন ভাইরাসগুলোর আইডেন্টিফাই করব, তাই না? দিস ইজ এ কোয়েশ্চেন অফ ম্যাটার। তো আমি এখন ওই আরএনএ বিশিষ্ট ভাইরাসগুলোরে আইডেন্টিফাই করার জন্য আমাকে একটা প্রসেস মেনটেন করতে হয়। সেই প্রসেসের নাম হচ্ছে আরটি পিসিআর। এই আরটি পিসিআর নিয়ে তো আমি অনেক ডিটেলস কথা বলবো, তার আগে আমি একটু জেনে রাখি আরটি মানে কি। আরটি মানে বুঝেছি আমি রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন। আরটি মানে বুঝেছি কি রিভার্স ট্রান্সক্রিপশন। এখন প্রশ্ন হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন মানে কি? রিভার্স মানে তো ভাই উল্টা, ট্রান্সক্রিপশন মানে ডিএনএ টু এমআরএনএ, তার মানে এখানে উল্টা ট্রান্সক্রিপশন হবে। দ্যাট মিনস এখানে হচ্ছে আরএনএ টু ডিএনএ তৈরি হবে। আর পিসিআর মানে কি? সংখ্যা বৃদ্ধি, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পলিমারেজ মানে হচ্ছে নাম্বার ইনক্রিজ করা। দ্যাটস ওয়াই এখানে আরএনএ টু ডিএনএ তৈরি হবে পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে। সিম্পল। নোট ডাউন, 1 মিনিট নোট ডাউন। কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। এটা জাস্ট একটা ট্রেইলার দিলাম, জাস্ট একটা ট্রেইলার দিলাম। ওকে, কমপ্লিট। আরটিপিসিআর, আর মানে রিভার্স ট্রান্সক্রিপশন, আর পিসিআর মিন্স পলিমারেজ চেইন রিঅ্যাকশন। আচ্ছা, পিসিআর পুনরূপ লিখে রাখো, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। ওকে, তাহলে বাচ্চারা আমরা মোটামুটিভাবে এইটুকু ব্যাপারগুলো বুঝতে পারছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা একদম মূল প্রতিপাদ্য বিষয়ে চলে যাব। সেটা হচ্ছে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের যে মূল বেসিসগুলো আছে সেগুলোতে চলে যাব। ঠিক আছে, ওকে, আসেন আমরা এটুকু বললাম। এবার আসেন তাইলে আমাদের যেখানে মূল বিষয় আলোচনার যে মূল বিষয়, প্রথম আলোচনার মূল বিষয় হচ্ছে রেপ্লিকেশন। প্রথম আলোচনার মূল বিষয় হচ্ছে এটা, রেপ্লিকেশন। তাহলে আমি এখন রেপ্লিকেশন সম্পর্কে তোমাকে একটা আইডিয়া দেবো। লিখলাম রেপ্লিকেশন। আসো, রেপ্লিকেশনটা আমি খুব ভালো মতো পড়বো, প্লাস হচ্ছে 3D আপনাকে একটা ভিজুয়ালাইজেশন দেখাবো, ঠিক আছে? এখন রেপ্লিকেশন হচ্ছে শুরুতে নোটে আসে। নোটের মধ্যে হচ্ছে টেলিগ্রামের টেক্সট দাও। নোটের মধ্যে হচ্ছে আমরা প্রথমে দেখি কি লেখা আছে, ডিএনএ অণুর রেপ্লিকেশন বা ডেপ্লিকেশন অফ ডিএনএ, এটাকে আমরা সহজ করে বললে হচ্ছে প্রতিলিপন বলতে পারি। এখন আসেন এখানে কি লেখা আছে দেখেন, ডিএনএ যে প্রতিলিপন হয় তা অনেক আগে থেকে জানা ছিল, কিন্তু সঠিক প্রতিলিপন পদ্ধতি সম্পর্কে সায়েন্টিস্টরা অনেক পরে ধারণা পাইছে। কীভাবে ধারণা পাইছে দেখেন, প্রাথমিকভাবে ডিএনএ অণুর রেপ্লিকেশন তথা প্রতিলিপনের জন্য বিজ্ঞানী লেভিয়েন্টাল এবং ক্রেন 3টি অনুকল্প প্রস্তাব করেন। অনুকল্পকে আমরা ইংরেজিতে বলা হয় হাইপোথিসিস। এই হাইপোথিসিস 3টার নাম কি? হাইপোথিসিসের 3টা নাম হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে সংরক্ষণশীল, নাম্বার 2 হচ্ছে অর্ধ সংরক্ষণশীল, আর নাম্বার 3 হচ্ছে বিচ্ছুরণশীল। তাহলে 3টা হাইপোথিসিস সম্পর্কে জানি। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, এখানে এটার নাম সংরক্ষণশীল কেন, এটার নাম অর্ধ সংরক্ষণশীল কেন, আর এটার নাম বিচ্ছুরণশীল কেন? তাহলে আমরা এখন দেখব আসলে এই 3টা হাইপোথিসিস কীভাবে কাজ করে। তাহলে রেপ্লিকেশনকে আমরা 3টা ভাগে ভাগ করে ফেলি। একটা নাম হচ্ছে তোমার অর্ধ সংরক্ষণশীল, আর একটা হচ্ছে তোমার প্রথমে আসো আমরা এখানে লিখলাম সংরক্ষণশীল। নেক্সট লিখলাম হচ্ছে অর্ধ সংরক্ষণশীল, দেন হচ্ছে বিচ্ছুরণশীল। তাহলে আমরা 3টা প্রসেসে লিখলাম, একটা হচ্ছে সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল, আর হচ্ছে কি বড় বিচ্ছুরণশীল।
তিনটা প্রসেস আমরা লিখলাম। সংরক্ষণশীল কি জিনিস? সংরক্ষণশীল কি জিনিস দেখো। আচ্ছা, এগুলোর জন্য আমরা তিনটা কলাম করে নিই, এটা আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ, তাহলে তিনটা মেথড। মেথড নাম্বার 1, খেয়াল করে একটু, মেথড নাম্বার 1, মেথড নাম্বার 2 আর মেথড নাম্বার 3। লাইক এখানে একটা ডিএন আছে, ডিএনএটা হচ্ছে এমন। সংরক্ষণশীল মানে এখানে ডিএনএ কমপ্লিটলি সেম থেকে যাবে। আমি যেমন দিছিলাম ক্যারেক্টারিস্টিক তেমনই পাবো। তাহলে আমি কেমন পাবো? এর অনুরূপ ডিএনএ পাবো। লাইক লাইক অনুরূপ ডিএনএ পাইলাম, ভালো করে বুঝলেন, অনুরূপ ডিএনএ পাইলাম। এটা হচ্ছে সংরক্ষণশীল, মানে 100% মিল আছে, এখানে কোনো ধরনের বৈশিষ্ট্যের কি হয় না, পার্থক্য হয় নাই। বাট যখন অর্ধ সংরক্ষণশীল বলবো তখন কি হয় আসলে দেখেন, আমি এই সেম মাত্রায় ডিএনএ দেবো, সেম মাত্রায় ডিএনএ দেবো, বাট কি হয় দেখেন, সেম মাত্রায় ডিএনএ দিলাম, সেম মাত্রায় ডিএনএ দিলাম, সেম মাত্রায় ডিএনএ দিলাম, বাট এবার এখান থেকে কি হবে, এখান থেকে আমরা হচ্ছে একটা সূত্রক পাবো যা মাত্রায় ডিএনএর সাথে মিল থাকবে, বাট আরেকটা সূত্র মাত্রায় ডিএনএর সাথে মিল থাকবে না। তাহলে কেমন হবে এটা? এই দেখেন, এটা চেঞ্জ হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি কি বুঝলাম? এখানে অর্ধেক জিনিস মাতৃ ডিএনএর সাথে মিল আছে। এটা হলো আমাদের মাতৃ ডিএনএ, মাতৃ ডিএনএ, অপত্য ডিএনএ। এটা হচ্ছে আমাদের মাতৃ ডিএনএ। এই মাতৃ ডিএনএর সাথে অর্ধেক মিল আছে, মাতৃ ডিএনএর সাথে অর্ধেক মিল আছে, আর বাকি অর্ধেক মিল নাই। তাই এটাকে বলা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল। এই যে তিনটা হাইপোথিসিসের মধ্যে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল হাইপোথিসিস হচ্ছে অর্ধ সংরক্ষণশীল। আমরা মূলত যেই মেকানিজমটা নিয়ে অ্যাপ্লিকেশনটা শিখি সেটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল। তাই এটা একটু এক্সট্রা ইম্পর্টেন্ট দিয়ে মনে রাখবা, যেখানে অর্ধেক মাতৃ ডিএনএর সাথে মিল থাকবে, বাকি অর্ধেক মাতৃ ডিএনএর সাথে মিল থাকবে না। ওকে, এবার শিখবো হচ্ছে বিচ্ছুরণশীল। বিচ্ছুরণশীল আমরা সেম মাতৃ ডিএনএ আবার নিব, নেওয়ার পর আমি নিলাম বিচ্ছুরণশীল। এবার কি হয় দেখেন, বিচ্ছুরণশীলের এখানে এখানে কি পাবো আমি? এখানে সেম এরকম দুটো সূত্র পাবো, বাট এই সূত্রগুলোর মধ্যে একটু পার্থক্য থাকবে। কেমন পার্থক্য থাকবে স্যার? দেখেন, একটা এমন লিখলাম আর একটা এমন লিখলাম, বাট এগুলোর মধ্যে একটু ডিফারেন্স চলে আসবে। এখন মনে করো এই সূত্রকের মধ্যে কিছু দূর হচ্ছে সবুজ, কিছু দূর লাল, কিছু দূর সবুজ, কিছু দূর লাল, সবুজ লাল, সবুজ লাল, সবুজ লাল বা বেগুনের। তাহলে এখানে কি হয়েছে আসলে? কিছু কিছু অংশ মাতৃ ডিএনএর সাথে মিল আছে, আবার কিছু অংশ মাতৃ ডিএনএর সাথে মিল নাই। তার মানে হচ্ছে আমরা এখানে একটা স্ক্যাটারিং ফর্ম অফ ডিএনএ পাইছি। মানে এখানে কিছু জিনিস মিল আছে, কিছু জিনিস মিল নাই, কিছু জিনিস মিল আছে, কিছু জিনিস মিল। স্ক্যাটারিং ফর্ম অফ ডিএনএ, দিস ইজ কল্ড মাতৃ ডিএনএ, থেকে হচ্ছে তোমার বিচ্ছুরণশীল পদ্ধতিতে অপত্য ডিএনএ। তাহলে এটা আমরা বুঝতে পারবো এটা হচ্ছে বিচ্ছুরণশীল, অর্ধ সংরক্ষণশীল, সংরক্ষণশীল। তাই আমি তোমাকে বললাম যে একটা এক্সট্রা একটা ইনফরমেশন বললাম, সেটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল, সবচেয়ে গ্রহণযোগ্য বলে কথাটা ভালো হয়, সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে অর্ধ সংরক্ষণশীল। এইটুকু একটু কষ্ট করে 20-30 সেকেন্ডের মধ্যে নোট করে ফেলো। এইটুকু আমরা বুঝতে পারছি যে আসলে কিভাবে কি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার আসেন নেক্সট। তাহলে আমি এই তিনটা অনুকল্প কীভাবে কী হয় সব বুঝাই ফেলছি, এগুলো নিয়ে কোনো ধরনের কনফিউশন নাই আশা করি। এখন আমরা দেখব যে বিচ্ছুরণশীল সহ সব কিছু বলছে, বাট আমি তো তোমাকে বলছি যে হচ্ছে এই যে বিচ্ছুরণশীল বলো আর সংরক্ষণশীল বলো, এগুলো হচ্ছে অনুকল্পগুলো কী হয় নাই, সঠিক বলে বিবেচিত হয় নাই। তাহলে সঠিকভাবে বিবেচিত হয়েছে কি? 1957 থেকে 1958 সালে প্রমাণিত হয় যে ডিএনএ রেপ্লিকেশন হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে, মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং স্ট্যান্ড অর্ধ সংরক্ষণশীল শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বা প্রয়োগ করেন মেসেলসন অ্যান্ড হচ্ছে স্টাহল নামক দুজন সায়েন্টিস্ট পরীক্ষার মাধ্যমে এস্ক্রেশিয়া কোলাই ব্যাকটেরিয়াতে অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটি প্রমাণ করেন। এবং এরপরে 1958-এর পরে 1960-তে সুয়েকা মানব হেলাকোষে এবং সাইমন 1961 সালে ক্লাইমোডোমিনাস নামক শৈবালে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটি প্রমাণ করেন। তাহলে এখানে প্রমাণের
তিনটা পেপার এবার চলে আসছে। প্রথমে আসছে এস্ক্রেশিয়া কোলাই ব্যাকটেরিয়াতে, নেক্সট হচ্ছে মানব হেলাকোষে, নেক্সট হচ্ছে ক্লাইমোডোমোনাস নামক শৈবালে। তার মানে এটা 3বার পৃথক পৃথকভাবে প্রমাণিত হয়েছে যে সবচেয়ে অ্যাপ্লিকেবল, সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ অণুর রেপ্লিকেশন। এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার? নেক্সট আসেন। আর এই স্লাইডগুলো হচ্ছে আমাদের ক্লাস শেষে তোমাদেরকে আমরা হচ্ছে পিডিএফ ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, এখানে হচ্ছে তোমরা এই স্লাইডগুলো পেয়ে যাবে। সুতরাং এই স্লাইড নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। অর্ধসংরক্ষণশীল পদ্ধতিতে প্রতিলিপন, এখানে অনেক ব্যাখ্যা দেওয়া আছে, অনেক ব্যাখ্যা দেওয়া আছে, বাট আমরা সরাসরি রেপ্লিকেশন অণুর ধাপসমূহে চলে যাব। ঠিক আছে, রেপ্লিকেশন অণুর ধাপসমূহে চলে যাব। আচ্ছা, রেপ্লিকেশন ধাপে যাওয়ার আগে আমি একটা এখানে হ্যান্ড নোট অ্যাড করছি। এই হ্যান্ড নোটটা একবার পড়ি আমরা। হ্যাঁ, এই হ্যান্ড নোটটা একবার পড়ি। এই হ্যান্ড নোটটা আমরা একবার দেখার চেষ্টা করি। আসেন, প্রথমে কি হয়েছে এখানে একটু খেয়াল করি সবাই। আমরা এখন পড়তেছি রেপ্লিকেশন আমি যেভাবে লিখে দেবো পরীক্ষা হলে ওইভাবে ধাপে ধাপে লিখতে হবে, তাহলে মার্ক ভালো পাবেন। আর আপনি শিওর থাকেন অ্যাজ এ স্টুডেন্ট, আপনি যদি আমার ক্লাসটা ফলো করে থাকেন, আপনার বাকি সকল সহপাঠী লিখবে হচ্ছে প্যারা আকারে, এরকম প্যারাগ্রাফের মতো লিখবে, বাট আপনি লিখবেন হচ্ছে স্টেপ বাই স্টেপ। টিচার আপনার ব্যাপারটা প্রেজেন্টেশন দেখে বুঝতে পারবে যে আসলে আপনি ব্যাপারটা বুঝেন এবং পড়াশোনা করে আসছেন। জাস্ট একবার দেখলে বুঝতে পারবেন, আপনি এভাবে লিখবেন। এখানে আমি রেপ্লিকেশনের ফার্স্ট স্টেপটা তোমাকে বোঝাচ্ছি, খেয়াল করো। ফার্স্ট অফ অল এখানে ডাবল স্ট্র্যান্ড সেপারেশন হবে। তার মানে আমাদের ডিএনএর যে দুইটা স্ট্র্যান্ড ছিল, লাইক দিস, আমাদের ডিএনএর যে দুইটা স্ট্র্যান্ড ছিল, এই দুইটা স্ট্র্যান্ড পরস্পর থেকে পৃথক হয়ে যাবে, একটা স্ট্র্যান্ড হয়ে যাবে। কীভাবে হচ্ছে এটা? ডাবল স্ট্র্যান্ড সেপারেশন। কোন পয়েন্টে সেপারেশন হবে? পয়েন্টের নাম হচ্ছে ওরি পয়েন্ট। এখন কথা হচ্ছে এটার নাম ওরি পয়েন্ট কেন? বিকজ জাপানিজ ল্যাঙ্গুয়েজে ওরি মিন্স স্টার্ট। ওরি মিন্স কি? স্টার্ট, শুরু। তাহলে ওরি মানে হচ্ছে শুরু, তাই ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হয় ওরি পয়েন্ট থেকে। ওকে, এখন কথা হচ্ছে এই ডাবল স্ট্র্যান্ড যে পৃথক হয়ে যাবে, এখন তোমরা আমাকে বলো, আমরা ডিএনএর মধ্যে হচ্ছে কিছু বন্ধন দেখতে পাই। কেমন বন্ধন? যেমন এখানে অ্যাডেনিনের সাথে হচ্ছে তোমার থায়ামিন বন্ধন থাকে, আবার গুয়ানিনের সাথে মনে করো 3টা হাইড্রোজেন বন্ধন দিয়ে সাইটোসিন যুক্ত হয়। অনেকগুলো এখানে ব্যাচ আছে, আমি তোমাদের বোঝার সুবিধাতে পাবে লিখছি। এই বন্ডগুলোরে তো ভাঙতে হবে, এগুলো তো হাইড্রোজেন বন্ড, এগুলো ভাঙতে হবে না? সেগুলোর ভাঙবে কে? এগুলোর ভাঙার জন্য আমরা একটা এনজাইম নিয়ে আসছি, সেই এনজাইমের নাম হচ্ছে হেলিকেস। তাহলে আমরা প্রথমে একটা এনজাইমের নাম শিখে ফেললাম, সেটার নাম হচ্ছে কি? হেলিকেস। হেলিকেস কি দিয়ে শুরু হয় দেখো তো? এইচ দিয়ে। হেলিকেস কি দিয়ে শুরু হয় বলো? এইচ দিয়ে। তাই ওটা হাইড্রোজেন বন্ধনরে ব্রেকডাউন করে, এইচ মিল আছে। এবার আসো এই যে একটা প্যাঁচ, এই প্যাঁচটাও তো একটা খোলার ব্যাপার স্যাপার আছে। বন্ধন ভাঙছে ভালো কথা, বাট এই প্যাঁচটাও তো একটু খুলতে হবে, রাইট? সো এই প্যাঁচটা খোলার জন্য প্রকৃত কোষ আর আদি কোষ দুই জায়গায় দুই রকমের এনজাইম কাজ করে। আমরা যেহেতু এখন প্রকৃত কোষ নিয়ে ডিল করতেছি, তাই আমরা প্রকৃত কোষের টাকা মেনশন করছি যে প্রকৃত কোষে এই প্যাঁচ খোলার কাজটা করে থাকে হচ্ছে টোপো আইসোমারেজ। প্যাঁচটা খুলে দেয়। বাট এটা যখন আমরা আদি কোষের ক্ষেত্রে চিন্তা করব, তখন ওই কাজটা করবে গাইরেস। আদি কোষে গাইরেস, প্রকৃত কোষে টোপু আইসোমারেজ। প্রকৃত কোষে টোপু আইসোমারেজ, আদি কোষে গাইরেস। ওকে, ফাইন। এখন তাহলে বলো, এতক্ষণ যাবত ছিল ডাবল স্ট্র্যান্ড, হাইড্রোজেন বন্ধন ভেঙে দিছ, প্যাচগুলারে খুলে দিছ, এখন কি হবে? সিঙ্গেল স্ট্র্যান্ড হবে। তার মানে ডাবল স্ট্র্যান্ড কনভার্ট টু সিঙ্গেল স্ট্র্যান্ড। দিস ইজ কল্ড সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এখানে এবার নিয়ে আসবো। এবার সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কেন নিয়ে আসতেছে? যেন এরা পুনরায় আবার প্যাচ লাগতে না পারে। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এদেরকে ডাবল স্ট্র্যান্ড থেকে সিঙ্গেল স্ট্র্যান্ড করা, এরকম ডাবল স্ট্র্যান্ড থেকে সিঙ্গেল স্ট্র্যান্ড করা। যার কারণে আমি এখানে এরকম সিঙ্গেল স্ট্র্যান্ড রেখে দেওয়ার জন্য, এরা যেন পুনরায় প্যাচ লাগতে না পারে, তাই আমি এখানে নিয়ে আসবো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই এসএসবিপি নামক স্পেশাল কাইন্ড অফ প্রোটিনটাকে যখন নিয়ে আসবো, তখন কি হবে বলো তো? তখন হবে হচ্ছে সূত্রগুলো পৃথক রাখা। তাহলে সূত্রগুলো পৃথক থেকে যাবে। ওকে, ফাইন। এইটুকু আমরা খুব ভালো মতো বুঝতে পারছি। এবার আসেন নেক্সট। মোটামুটি হয়ে গেছে। তাহলে এবার আমরা সুন্দর করে ধাপগুলো পড়ি। হ্যাঁ, ধাপগুলো পড়ি, এরপর আমি এটা 3D ভিজুয়ালাইজ করাবো, তাহলে আমার কথার সাথে সবগুলো মিলে যাবে। আমরা কিন্তু এখনো মাত্র ধাপ 1-এ আছি, 1 নম্বর ধাপ ডিএনএ স্ট্র্যান্ড পৃথকীকরণ, এই স্টেপে আছে। এরপর দেখো আমরা হচ্ছে এই ধাপ কমপ্লিট করব,
এই ধাপ কমপ্লিট করার পর হচ্ছে 2 নম্বর স্টেপে যাব, 2 নম্বর স্টেপ কমপ্লিট করার পরে আমরা 3 নম্বর স্টেপে যাব, ফলে হচ্ছে কি শেষ হবে, তোমার রেপ্লিকেশন শেষ হবে। আচ্ছা ঠিক আছে, এগুলো সহজ জিনিস, এগুলো একবার পড়লেই তোমার মাথায় মোটামুটি গ্যাস হয়ে যাবে। সো আমরা এখানে আসি, ধাপ 1টা আমরা একটু পড়ি। হ্যাঁ, তাহলে আমাদের রেপ্লিকেশন যে আমরা পড়তেছি আজকে, রেপ্লিকেশন যে আমরা পড়ছি, আমি এখানে রেপ্লিকেশন লিখে রাখি, রেপ্লিকেশন। এই রেপ্লিকেশনের আমরা এখন স্টেপ 1-এ আছি। এই স্টেপ 1টার নাম হচ্ছে ডিএনএ দুইটির স্ট্র্যান্ড পৃথক করা। প্রথম যেটা আমি তোমাকে বারবার বলতেছি, ওরি পয়েন্ট হচ্ছে বিসমিল্লাহ, মানে শুরু। ওরিতে হেলিকেস এনজাইম যুক্ত হয়, হেলিকেস এইচ দিয়ে শুরু, হাইড্রোজেন বন্ধন ব্রেকডাউন করবে। তাহলে হেলিকেস এনজাইম হাইড্রোজেন বন্ধন ভেঙে দিল, খুব ভালো কথা। হাইড্রোজেন বন্ধন যদি ব্রেকডাউন করে যে হয়, তাহলে হচ্ছে এখানকার দুইটা স্ট্র্যান্ড কি হয়ে যায়, পৃথক হয়ে যায়। এখন দুইটা স্ট্র্যান্ড পৃথক হয়ে গেলে সেটা দেখতে কেমন হয়, সেটা দেখতে ওয়াই আকৃতির, এটা মনে রাখবে। একটু পরে যখন ভিজুয়ালাইজ করাবো 3D, তখন কিন্তু নিজেদের মাথা থেকে আসতে হবে যে যখন আমরা দুইটা স্ট্র্যান্ড পৃথক করে দিচ্ছি, এই যেরকম এখানে ডাবল স্ট্র্যান্ড আছে, লাইক দিস, এখানে ডাবল স্ট্র্যান্ড আছে, এগুলো আমি যখন পৃথক করে সিঙ্গেল স্ট্র্যান্ড বানাবো, তখন এখানে এরকম, এখানে এরকম দেখতে অনেকটা ওয়াই শেপ ধারণ করবে, ওয়াই শেপ ধারণ করবে, এরকম ওয়াই শেপ ধারণ করবে। এখানে এই ওয়াই শেপ যে ধারণ করছে, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে তখন রেপ্লিকেশন ফর্ক। এখন আস, হেলিকেজের কারণে যেহেতু এক প্রান্তে প্যাঁচ খুলে যায়, আর এক প্রান্তে বেশি প্যাঁচ লেগে যেতে পারে, তাই আমরা এখানে প্রকৃত কোষে টোপোআইসোমারেজ আর আদি কোষে গাইরেস নামক এনজাইম ব্যবহার করব, যারা প্যাঁচ রোধ করবে, মানে যেন প্যাঁচ লাগতে না পারে, এটা রোধ করবে। ওকে, এবার স্ট্র্যান্ড দুইটির মধ্যে যে হাইড্রোজেন বন্ধন গঠন হয়ে ডাবল হেলিক্স হতে পারে, কিন্তু আবার যেন পুনরায় ডাবল হেলিক্স না হয়, তাই আমরা সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন স্পেশাল এসএসবিপি ইউজ করবো আমরা। সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, বলো কি, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, গুড, সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে দেয় না। তার মানে সূত্রগুলো সিঙ্গেলই থেকে যাবে। উপরোক্ত এনজাইমগুলোর কারণে স্ট্র্যান্ড দুটি পৃথক হয়ে যায় এবং ছাঁচ হিসাবে ব্যবহার উপযোগী হয়ে থাকে। এইটুকু ভাইয়া তুমি বুঝতে পারছো। তাহলে আমি একটু সহজ করে 1 মিনিটে রিভিউ করে ফেলি। নাম্বার 1, রেপ্লিকেশন শুরু হবে থেকে, বিসমিল্লা থেকে, আর বিসমিল্লার নাম কি, ওরি। শেষ। ওরি বিন্দুতে কি থাকে যে রেপ্লিকেশন শুরু করে, আনসার হচ্ছে হেলিকেস। হেলিকেস কি দিয়ে শুরু হচ্ছে, এইচ দিয়ে, ফলে হাইড্রোজেন বন্ধন ব্রেকডাউন করবে। হাইড্রোজেন বন্ধন ব্রেকডাউন হয়ে গেল, ভালো কথা, বাট আবারও তো প্যাঁচ লেগে যেতে পারে, তাই আমরা ইউজ করবো হচ্ছে প্রকৃত কোষের টোপোআইসোমারেজ, আদি কোষের গাইরেস। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পৃথক করার পরে যে একটা শেপ ধারণ করে, শেপটা হচ্ছে ওয়াই শেপ, দ্যাটস ওয়াই এটাকে আমরা স্পেশাল একটা নাম দিছি, নাম হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। তাহলে আদিকোষে গাইরেস প্রকৃত টোপোআইসোমারেজ বলে ফেলছি। এখন আসেন, এই স্ট্যান্ড দুটো যেন পুনরায় আবার ডাবল হতে না পারে, তাই আমরা এটাকে সিঙ্গেল রেখে দেওয়ার জন্য সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন নামক স্পেশাল একটা প্রোটিন আমরা এখানে ইউজ করে থাকি। ওটা আমরা ইউজ করছি, ফলে হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে না। উপরোক্ত এনজাইমগুলোর কারণে স্ট্র্যান্ড দুটি পৃথক হয়ে যায় এবং ছাঁচ হিসেবে ব্যবহার উপযোগী হয়। মোটামুটিভাবে বুঝতে পারছো ছাঁচ কি জিনিস। ছাঁচকে যদি আমি আরো সহজ করে বলি, টেমপ্লেট। এখন টেমপ্লেট কি জিনিস? আচ্ছা, তুমি দেখছো আমরা যখন পিঠা বানাই, পিঠাতে অনেকগুলো এরকম টেমপ্লেট বা ছাঁচ থাকে, যেই শেপের যেই ছাঁচ ইউজ করা হয়, ঠিক সেই শেপের একটা পিঠা তৈরি হয়। এখানেও সেম, আমি যেই শেপের ডিএনএর একটা ছাঁচ ব্যবহার করব, ঠিক অনুরূপ আরেকটা ডিএনএ তৈরি হবে। কেন আমি বলছিলাম যে রেপ্লিকেশন প্রসেসটা হচ্ছে কাইন্ড অফ ফটোকপির মতো, তুমি যেমন ইনপুট দিবা ঠিক তেমন আউটপুট আসবে। ওকে, নেক্সট স্টেপ অন্তরে মোটামুটি মাথায় ঢুকাইছি আর কি, কিন্তু হচ্ছে বলবো। এবারে স্ট্যান্ড তো পৃথক হয়ে গেল, এখন সম্পূরক স্ট্যান্ড তৈরি। সম্পূরক স্ট্যান্ড মানে কি ভাই? তোর এখন এতক্ষণ যাবত এরকম ডাবল স্ট্যান্ড থেকে সিঙ্গেল স্ট্যান্ড হয়েছে। এখন এই সিঙ্গেল স্ট্যান্ডের একটা ফটোকপি তৈরি হবে, তাহলে উপরেটা দেখতে যেমন, তার ফটোকপিও তৈরি হবে তেমন, লাইক দিস। এই যে এগুলোর বলা হচ্ছে সম্পূরক স্ট্যান্ড। আমি তোমাকে শর্ট করে দেখাচ্ছি। এখন এই সম্পূরক স্ট্যান্ডগুলো কীভাবে তৈরি হয় চলো একটু দেখি। তাহলে স্ট্যান্ড দুটি পৃথক হয়ে গেছে। এবার সম্পূরক স্ট্যান্ড তৈরি হওয়ার জন্য এখানে একটা স্পেশাল জিনিস লাগবে, সেই জিনিসটার নাম হচ্ছে আরএনএ প্রাইমার। এই কথাটা মনে রাখবা, আরএনএ প্রাইমার দিয়ে মনে রাখবা, প্রাইমারি স্কুল। এখান থেকে কাহিনী শুরু হবে, এবার মূল কাহিনী এখান থেকে শুরু হবে। প্রাইমার কিসের বলতো? আরএনএ। আসো এবার
আরএনএ প্রাইমার তৈরি হয় এখানে, আরএনএ প্রাইমেস এনজাইম দিয়ে আরএনএ প্রাইমার তৈরি হয়। এবার কি হয় এখানে, সুন্দর একটা কথা লেখা আছে, ম্যাগনেসিয়াম 2+ আয়নের সাহায্যে ডিএনএ পলিমারেজ 3 আরএনএ প্রাইমারে 3 প্রাইম থেকে ওএসের সাথে ছাঁচ অনুযায়ী সম্পর্ক নিউক্লিয়েটেড যুক্ত করে সংযুক্ত চলতে থাকে। এই গ্রেন লেখাটা তোমার এখন লাগবে না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এটুকু মাথায় রাখ, যেখানে ডিএনএ পলিমারেজ 3 চলে আসে, তাহলে প্রথমে কি আসছে আরএনএ প্রাইমেস, তৈরি করছে কি আরএনএ প্রাইমার, এখন নিয়ে আসছে কাকে, ডিএনএ পলিমারেজ 3 কে নিয়ে আসছে। এগুলো সব দেখাবো আমি। এবার আসো, এই যে নতুন স্ট্র্যান্ড, নতুন স্ট্র্যান্ড আমরা জানি ডিএনএর ক্ষেত্রে দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে তোমার 5 প্রাইম হলে 5 প্রাইম, এটা 3 হলে এটা কি হয় 3 প্রাইম, এগুলো আমরা জানি। সো এদের যে নতুন সূত্রটা তৈরি হয় সেটা কোন দিক থেকে কোন দিকে তৈরি হয়, 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে তৈরি হয়। এখন 3 প্রাইম টু 5 প্রাইম সূত্র পরিপূরক হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, আর 5 প্রাইম টু 3 প্রাইম সূত্রের পরিপূরক নিরবিচ্ছিন্নভাবে যদি তৈরি হয়, এখন সব সময় যে একটার ফটোকপি হয়ে যায় আর একটা হবে, এটা যে সবসময় যে নিরবিচ্ছিন্নভাবে হবে এমন কোনো গ্যারান্টি নেই। নিরবিচ্ছিন্নভাবে হতেও পারে, নাও হইতে পারে, এটা ওদের উপর ছেড়ে দিতে হবে। যদি নিরবিচ্ছিন্নভাবে না হয় তখন সেটাকে বলবো হচ্ছে আমরা লেগিন, আর যদি নিরবিচ্ছিন্নভাবে হয় কোনো ঝামেলা মুক্ত যারা হয় তখন সেটাকে বলবো হচ্ছে আমরা লিডিন। লিডিন, এটা হবে লিডিন, লিডিন, আর এটা হবে কি লেগিন। ল্যাক 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 দিয়ে মনে রাখবো, ল্যাক মানে কি কিছু একটা ঘাটতি আছে, নিরবিচ্ছিন্নভাবে হচ্ছে না, দ্যাটস এটাকে আমরা বলছি হচ্ছে কি লেগিন, ঘাটতি নাই, ঠিক মতো হচ্ছে, নিরবিচ্ছিন্নভাবে হচ্ছে, গুড, এটাকে বলবো আমরা লিডিন। এখন কথা হচ্ছে এই ব্যাখ্যাগুলো তোমার এখন লাগতেছে না, এবার চলে আসো। এই লেগিন সূত্রের মধ্যে মাঝে মধ্যে ওই যে বললাম কিছু কিছু ল্যাক দেখা যাবে, কিছু কিছু খণ্ড দেখা যাবে, ওই খণ্ডগুলোর বলবো হচ্ছে আমরা ওকা জাকি ফ্র্যাগমেন্ট, ওকা জাকি ফ্র্যাগমেন্ট। এবং লাইগেস এনজাইম এই খণ্ডগুলোরে জোড়া লাগাবে এবং সূত্রগুলোরে নিরবিচ্ছিন্ন করবে। তাহলে এখানে কি আমার ওকাজাই খণ্ড তৈরি হবে না, এটা তো লিডিন সূত্র ছিল। আবার এখানে কি তোমার লাইগেস এনজাইম লাগবে না, এটা তো নিরবিচ্ছিন্নভাবে হয়ে গেছে, এখানে কোনো গ্যাপ নেই। বাট এখানে মাঝে মধ্যে গ্যাপ ছিল, এরকম মাঝে মধ্যে গ্যাপ ছিল, তাহলে আমার এগুলোর যোগ করা লাগছে পরবর্তীতে, এগুলোর যোগ করা লাগছে, তাই আমার লাইগেস এনজাইমটা লাগছে স্পেশালি। বায়োলজিতে যেখানেই লাইগেস এনজাইম ইউজ করা হবে সেখানেই মনে করবো যে যুক্ত করার কোনো ব্যাপার স্যাপার আছে। তাহলে আরএনএ দুইটির প্রাইমারকে আমরা ডিএনএ পলিমারেজ সরিয়ে দিয়ে নিউক্লিয়েটেড দিয়ে কি করবো প্রতিস্থাপন করবো। মোটামুটিভাবে তুমি এটুকু বুঝতে পারছো, এটুকু বুঝতে পারছো। এবার আসো লাস্ট স্টেপ। এখন তুমি বলো, তুমি যখন পরীক্ষার হলে যখন কোনো ক্যালকুলেশন করতে যাও, তোমার অনেক সময় ক্যালকুলেশন ভুল হয়ে যায়, যার কারণে তুমি কি করো, জিনিসটা যেন ভুল হয়েছে কিনা কোথাও সেটা আবার রিভাইজ করো। ডিএনএর একটা স্ট্র্যান্ড থেকে আরেকটা স্ট্র্যান্ড তৈরি হওয়ার সময়ও মনে করো নর্মালি তৈরি যুক্ত হওয়ার কথা অ্যাডেনিনের সাথে থায়ামিন, গুয়ানিনের সাথে সাইটোসিন, নর্মালি এমন হওয়ার কথা, কিন্তু এমনটা না হয়ে কোনো কারণে এমন হয়ে গেছে, এমন হয়ে গেছে, সাপোজ ভুল হয়ে গেছে না, এই ভুলটার কারেকশন করবে কে, ডিএনএ নিজেই কারেকশন করবে। এই জিনিসটাকে বলা হয় ডিএনএ প্রুফ রিডিং। এখন আমরা লাস্ট স্টেপে চলে আসছি, ডিএনএ প্রুফ রিডিং অ্যান্ড মেরামত। ঠিক আছে, এখন মেরামতটা কীভাবে হয়, একদম সহজ, একদম সহজ। জাস্ট একবার দেখেন যে এখানে আরএনএ প্রাইমারটা আবার সরে গেছে, কারণ এখানে তুমি আরএনএ প্রাইমারের নতুন আর কাজ নাই, ওটা জাস্ট কী করলো, নতুন স্ট্র্যান্ড গঠন করলো, শেষ। নতুন স্ট্র্যান্ডে অ্যাডেনিনের সাথে থায়ামিন, গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত হওয়ার কথা, যেটা আমি একটুক্ষণ আগে বলতেছি। বাট এখানে অ্যাডেনিনের সাথে সাইটোসিন, গুয়ানিনের সাথে থায়ামিন উল্টা হয়ে গেছে। এই যে যার সাথে যার ম্যাচ হওয়ার কথা, এটা ম্যাচ না হয়ে মিসম্যাচ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এই জিনিসটা তোমার কারেকশন করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে মিসম্যাচ সংশোধনের জন্য ডিএনএ পলিমারেজ 1, 2 এবং কিছু পরিমাণে মিসম্যাচ রেপেয়ার কমপ্লেক্স গঠন করব। মানে যেগুলো যেগুলো ভুল হয়েছে এগুলোকে আমরা একসাথে করে কারেকশন করব। এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স মানে হচ্ছে কালেকশন অফ ডাটা। সো এখানে কোনো ভুল ধরা পড়লে রিপেয়ার কমপ্লেক্সটা কী করে ফেলবে, ঠিক করে ফেলবে। এভাবেই আমরা কাঙ্ক্ষিত ডিএনএ তৈরি করতে পারি। তাহলে আমরা এতক্ষণ যাবত কী আলোচনা করছি, ডিএনএ অণুর রেপ্লিকেশন আলোচনা করছি। ডিএনএ রেপ্লিকেশনের এই পার্টটা তোমরা দেখো 10 সেকেন্ড দেখো, যেখানে তোমরা আসলে পুরোপুরি বুঝতে পারছো না। আমি তোমাদের একটা 3D আবার ভিজুয়ালাইজ দেখাই, তাহলে আমাদের রেপ্লিকেশন এখনই ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আবারও বলতেছি, তোমরা বারংবার জিনিসটাকে রিপিট করে দেখবা, আমার কথাগুলো বারংবার শুনবা, দেন আমি যে 3D ভিজুয়ালাইজ করে দেখাচ্ছি এটা দেখবা। আই হোপ সো এরপর আর কোনো ঝামেলা হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে এখন আমরা হচ্ছে একটা 3D ভিজুয়ালাইজ জিনিস দেখব। এটা আমি অনেক আগে হচ্ছে এটা হচ্ছে প্লে লিস্টে নিয়ে রাখছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, তাইলে আমরা
প্লে লিস্টটা চালু করে দিয়ে আবার খেয়াল করেন। আসেন আসেন, এবার হচ্ছে আমরা একটু 3D ভিজুয়ালাইজ দেখি। ওকে, মোটামুটি ভাবে বুঝতে পারছো আমার কথাগুলো ভাই, একটু জাস্ট মনে মনে কল্পনা করো, তাইলে তুমি হচ্ছে বুঝতে পারবে যে আসলে তোমার। এটা আমি একটা প্লে লিস্ট করে রাখছিলাম, ডিএনএ মিসম্যাচগুলো দেখানোর জন্য একটা প্লে লিস্ট করে রাখছিলাম। এটা আমরা দেখি আসি। খেয়াল করেন, আমরা এখানে একটা প্লে লিস্ট করে রাখছিলাম, সেটা হচ্ছে এই যে এই প্লে লিস্ট আমরা এখন দেখবো। এর কোনো সাউন্ড নাই, বাট আমি তোমাকে এটা বোঝাবো। আমরা এখন কি বলতেছি বলো তো, ডিএনএ অনুর রেপ্লিকেশন পড়তেছে। ভালো করে খেয়াল করো, আমি মাঝখানে স্টপ করব, স্টার্ট করব, ঠিক আছে? আমি তোমাকে দেখাচ্ছি ভাইয়া, এটা জাস্ট একটা ডিএনএ। কথা ভালো করে খেয়াল করো, জাস্ট একটা ডিএনএ। অ্যাডেনিনের সাথে থাইমিন যুক্ত হয়েছে, গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত হয়েছে, মাঝখানে হাইড্রোজেন বন্ধন আছে। এইটুকু তোমরা সবাই ক্লিয়ার। এগুলো হচ্ছে নাইট্রোজেনাস বেস ফরমেশন হয়েছে, এটা হচ্ছে কি ডিএনএ। এবার আমরা নেক্সট স্টেপে আগাবো। এই ডিএনএর মধ্যে সুন্দর করে এবার দেখো, এতক্ষণ যাবত ডিএনএটা যেমন ছিল, ডিএনএটা এবার সুন্দর করে সোজা হয়ে গেছে, জাস্ট কার্ভ করে সোজা হয়েছে। এখানকার যে হাইড্রোজেন বন্ধনগুলো আছে এগুলো এখনো অটুট আছে। এখন এই হাইড্রোজেনগুলো ভাঙার জন্য একটা শক্তিশালী এনজাইম চলে আসবে, যার নাম হচ্ছে হেলিকেস। এখন দেখেন, হেলিকেস এনজাইম যখন চলে আসছে, আসলে কি জানিস, এটা তোর কথা, এটা তো তোরা তো এগুলো শিখাবে আজকে। একটু শোনা, একটা ইয়ে আছে যে হচ্ছে এগুলো এইচএসসি লেভেলে টিচাররা বন বান পড়াই চলে যাবে, তো বলবে আর এগুলো লাগে না, কই টাইম হাই এরকম বল। বাট লিটারালি বাংলাদেশে আমি যদি বলি যে হচ্ছে অনেক টিচার আছে, ওদের কাছে এই কনসেপ্টগুলো ক্লিয়ার না, ট্রাস্ট মি। সো তোমরা যারা শিখতেছো, মন প্রাণ দিয়ে জিনিসগুলো আত্মস্থ করার চেষ্টা করো। কারণ আমি বারবার বলি, সবাই যেটা পারে সেটা পারার মধ্যে আহামরি কোনো ক্রেডিট নেই। বাট সবাই যেটা পারে না, তুমি যখন ওই জিনিসটা পারবা এবং আরও সহজ করে যখন পারবা, এটার মধ্যে কিন্তু একটা বিশাল ক্রেডিট আছে। সুতরাং যখন শিখাচ্ছি ভালো করেই শিখ, যখন শেখাচ্ছি তুই ভালো করে শিখ, এমন বন্ধুদের সামনে গিয়ে তুই ফ্লেক্স নিতে পারবি, এই রেপ্লিকেশন কেমন হয় জানিস, প্রসেসটা জানিস, এই মেকানিজম বুঝতে পারবি। তাহলে একটু দেখ ভাইয়া, লিসেন। তাহলে আমাদের এখানে দেখো, আমি যা বলছি, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, সুন্দর করে আমরা এখানে কিছু ব্যাচ এখন দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে কি করবো তাহলে দেখো, এই যে থাইমিন, অ্যাডেনিন, থাইমিন, অ্যাডেনিন সবগুলো আমরা এখানে অ্যাড করলাম না? এই যে গুয়ানিন, সাইটোসিন আর গুয়ানিন, এগুলো সবগুলো দেখালাম আমরা। ওকে ফাইন, দেখালাম। দেখানোর পরে এবার ওই যে দেখো, আমি 5 প্রাইম প্রান্ত দেখাচ্ছি, এ পাশে 3 প্রাইম প্রান্ত দেখাচ্ছি, এইদিকে 5 প্রাইম দেখাচ্ছি, এ পাশে 3 প্রাইম দেখাচ্ছি। এখন এইখানে কি হবে, এখানে হচ্ছে এগুলো ভাঙবো, একটা জায়গা থেকে ভাঙবো, সেই পয়েন্টের নাম হচ্ছে ওরি পয়েন্ট। তাহলে আমি একটা সুন্দর এনজাইম নিয়ে আসছি, সেই এনজাইমের নাম হচ্ছে হেলিকেস। ভালো করে খেয়াল করবা। ইয়েস, আমি তোমাকে ভিডিওতে যা বলছিলাম, হেলিকেস এনজাইম এসেই এই বন্ধনগুলো ভেঙে দিচ্ছে। এবার ভেঙে যদি দে, তাহলে এখানে আমাদের এখানে শেপগুলো কেমন হচ্ছে সেটা একটু আমরা দেখি। জাস্ট 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 দিস ইজ লুক লাইক দিস, এরকম, যেটাকে বলা হচ্ছে আমাদের রেপ্লিকেশন ফর্ক। দেখতে কেমন, ওয়াই আকৃতির। কার কারণে তৈরি হয়, হেলিকেসের কারণে। কোন পয়েন্ট থেকে তৈরি হয়, ওরি পয়েন্ট। কোন পয়েন্ট থেকে তৈরি হয়, ওরি পয়েন্ট থেকে তৈরি হয়। বুঝতে পারছিস? এবারে নেক্সট, সুন্দর করে তৈরি হইলো, রেপ্লিকেশন ফর্ক গঠন দেওয়া হয়েছে। ওকে ফাইন, দিস ইজ ওয়াই শেপড, এটা আমরা জানি। এবার এগুলো তো অলরেডি সিঙ্গেল হয়ে গেছে, বাট আবার প্যাঁচ লেগে যেতে পারে। এবার দেখো কি হয়। এখন আমরা তখন যাবো সিঙ্গেল করলাম, এখন আরেকটা নতুন এনজাইম নিয়ে আসছি, সেই এনজাইমের নাম হচ্ছে কি, প্রাইমেস। এই প্রাইমেস এনজাইম হচ্ছে কি গঠন করবে বলতো, আরএনএ প্রাইমার গঠন করবে। কি গঠন করবে, আরএনএ প্রাইমার গঠন করবে। তাহলে আরএনএ প্রাইমার কেমনে গঠন করবে ভাইয়া, এই যে দেখো আরএনএ প্রাইমার কি গঠন, সুন্দর মতো চলে আসছে আরএনএ বেসগুলো এসে এদের সাথে যুক্ত হয়েছে, একটা টেমপ্লেট গঠন করছে, ছাঁচ গঠন করছে, এটাকে বলা হচ্ছে প্রাইমার বা আরএনএ প্রাইমার। এবার এখানে যেভাবে ছাঁচগুলো আছে ঠিক সেভাবে বাকি ছাঁচগুলো তৈরি হবে, এটাই হচ্ছে মজার ব্যাপার। আর তৈরি করবে কে, ডিএনএ পলিমারেজ 3। এবার দেখ ডিএনএ পলিমারেজ 3 চলে আসছে, এখানে যেভাবে আছে ছাঁচ ঠিক সেভাবে বাকিগুলো তৈরি হবে। দেখো তৈরি হচ্ছে, ডিএনএ বেসগুলো চলে আসছে।
এই আরএনএ প্রাইমারকে কাজে লাগিয়ে সুন্দর করে 5 প্রাইম ডিরেকশন থেকে 3 প্রাইম ডিরেকশনে তৈরি হচ্ছে। তাহলে এখানে এটা নিরবিচ্ছিন্নভাবে তৈরি হচ্ছে, এখানে কোনো ঝামেলা নাই, কোনো গ্যাপ নাই, তাই এটাকে বলা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড। আই রিপিট, এটা নিরবিচ্ছিন্নভাবে তৈরি হচ্ছে। এখানে প্রথমে আসছিল হচ্ছে কে, আমি যদি সুন্দর করে একটু বলি, প্রথমে আসছিল হচ্ছে এখানে আরএনএ প্রাইমেস এনজাইম, সে তৈরি করছে কি আরএনএ প্রাইমার। এই আরএনএ প্রাইমার তৈরি হওয়ার পরে এখানে চলে আসছে হচ্ছে কি ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 3 আসছে। ডিএনএ পলিমারেজ 3 আসার পরে নিরবিচ্ছিন্নভাবে তৈরি হচ্ছে। এবার নিরবিচ্ছিন্নভাবে তৈরি হওয়া ব্যাপারটাকে আমরা বলবো হচ্ছে লিডিং, বিকজ দেয়ার ইজ নো গ্যাপ, এখানে কোনো গ্যাপ নাই, কিচ্ছু নেই, একদম সুন্দর মতো তৈরি হয়ে যাচ্ছে, এটাকে বলবো আমরা লিডিং স্ট্র্যান্ড। বাট যখনই আমরা গ্যাপ দেখতে পাবো, ভুল দেখতে পাবো, মাঝে মধ্যে কোনো গ্যাপ থাকবে, তখন সেটাকে বলবো আমরা লেগিং স্ট্র্যান্ড। সো এবার দেখি আমরা লিডিং স্ট্র্যান্ড অ্যান্ড লেগিং স্ট্র্যান্ড। এই দেখো, একটু আগে আমরা লিডিং দেখলাম, লাইক দিস। একটু আগে হচ্ছে আমরা এখানে লিডিং দেখলাম, এটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড। বাট আমরা যখন এখানে একটু সামনে যাব, দেখো এখানে মাঝে মধ্যে হচ্ছে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, লাইক দিস, এখানে মাঝে মধ্যে গ্যাপ তৈরি হচ্ছে। এটা কালো, এটা কিছুটা হচ্ছে মানে হচ্ছে অ্যাশ কালার বা হচ্ছে একটু মানে কালার চেঞ্জ, বুঝতে পারছিস? এখানে তুই কোনো কালার চেঞ্জ পাচ্ছিস না, এখানে সেম কালার। বাট দেখ, তো চোখ আছে, আল্লাহ চোখ দিছে, এটা এক কালার, এটা এক কালার। এই যে লাইনগুলো খেয়াল কর, এটা এক কালার, এটা এক কালার, ভিন্ন ভিন্ন কালার, গ্যাপ তৈরি হয়েছে। লেগিং স্ট্র্যান্ড একই কালার, নিরবিচ্ছিন্নভাবে হয়ে যাচ্ছে লিডিং স্ট্র্যান্ড। খুবই ভালো কথা। এরপরে বুঝান তাইলে উপরে চলে গেল লেড। আমি আরেকটু প্রিভিয়াস থেকে আনি। ওই যে দেখো নিরবিচ্ছিন্নভাবে হয়ে যাচ্ছে, দিস ইজ কল্ড লিডিং স্ট্র্যান্ড। এখন এইদিকে অন্যদিকে মাঝে মধ্যে গ্যাপ, এটাকে বলা হচ্ছে কি লেগিং স্ট্র্যান্ড। এই কালারগুলো ভাই খেয়াল করতে হবে, তো বললাম তো মজা করে। এই দেখ, এটা একটা কালার কালো, তারপরে অ্যাশ, আবার কালার। তো মাঝে মধ্যে যে খণ্ড তৈরি হয়েছে, খণ্ডগুলোর নাম কি বলছিলাম? ওকাজাকি ফ্র্যাগমেন্ট। লাইক আমরা ওকাজাকি ফ্র্যাগমেন্ট এখানে পাইছি। এবার চলে আসছে আরেকটা প্রাইমেস, এটা এসে একটা ছাঁচ তৈরি করছে প্রাইমার, এটা যেমন হুবহু তেমন তৈরি হয়ে চলে যাবে। তাহলে এবার এরকম তৈরি করার জন্য চলে আসছে ডিএনএ পলিমারেজ, সুন্দর মতো করে এবার যেমন আছে ঠিক তেমন তৈরি হয়ে চলে যাবে, লাইক দিস। কত সুন্দর তৈরি হয়ে চলে যাচ্ছে, 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে চলে যাচ্ছে, হচ্ছে ওকে ফাইন। আবার আসছে প্রাইমেস, আবার একটা আরএনএ প্রাইমার তৈরি করছে, আবার ডিএনএ পলিমারেজ আসছে, আবার সুন্দর মতো হয়ে যাচ্ছে। বাট মাঝখানে একটা করে গ্যাপ থেকে যাচ্ছে, এই গ্যাপটার কারেকশন করবো একটু পরে। এবার চলে আসছে কে, দেখো এক্সো নিউক্লিয়াস। এটা তোমাদের ওখানে আলোচনা ছিল না, তোমাদের বইয়েও নাই, তাই আমরা বলি না। এক্সো নিউক্লিয়াস এসে আরএনএ প্রাইমারটাকে বাদ দিয়ে এবার ডিএনএ পলিমারেজ এসে বাকি গ্যাপটাকে ফিল আপ করে সবগুলোর সেম কালার করে ফেলতেছে। তাহলে কি লেগিং স্ট্র্যান্ড টু লিডিং স্ট্র্যান্ডে কনভার্ট হয়ে যাচ্ছে কাইন্ড অফ। তাহলে এবার সুন্দর মতো চলে আসছে হচ্ছে ডিএনএ লাইগেজকে এসে কী করবে? যুক্ত করবে। তাহলে জোড়া দেখাচ্ছে, দেখো একদম নিরবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সুন্দর কত নিরবিচ্ছিন্নভাবে তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডিএনএ লাইগেজ যেগুলো আমি আলোচনা করছিলাম। এবার এই দুটাকে হচ্ছে আমরা নতুন ডিএনএ হিসেবে পেয়ে গেছি। তাহলে কেমন ডিএনএ? এবার ভালো করে দেখ, এখানে যেগুলো লাইটিন হয় নাই, এগুলো হচ্ছে মাতৃ ডিএনএ, মানে পুরাতন, এগুলো হচ্ছে মায়ের কাছ থেকে আসছে, এগুলো হচ্ছে মাতৃ ডিএনএর অনুরূপ, বাট এগুলো নতুন তৈরি হয়েছে। তাহলে অর্ধেক মাতৃ ডিএনএর সাথে মিল আছে, বাকি অর্ধেক মিল নেই, অর্ধেক মিল আছে, বাকি অর্ধেক মিল নেই। এটাতে মিল নেই, এখানে মিল নেই, বাট এখানে মিল আছে। তাহলে বল, এখানে মাতৃ ডিএনএর সাথে অর্ধেক মিল আছে, অর্ধেক মিল নেই। তাই এই প্রসেসটার নাম হচ্ছে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া, সেমি কনজারভেটিভ মেথড। এই যে আব্বু করে যে পড়ালাম, হ্যাঁ ভিডিও, তো এটা হচ্ছে আর 3 বার দেখবি। কয়বার দেখবি? 3 বার। এরপর কালকে কলেজে গিয়ে ফাফন নিতে পারবি যে পড়াটা পুরোটা বুঝছিস, ঠিক আছে? আর যদি একবার দেখে চলে যাস, তাহলে মাথা বুঝবি না, সিগন্যাল আসবে যাবে, এমন যেন না হয়, ঠিক আছে? ভালো করে দেখবি এই ভিডিও। অনলাইন ক্লাসের এটাই সুবিধা, অফলাইনে একবার বললে একবারে শেষ, অনলাইনে বারবার দেখা যায়, এটা সুবিধা, এটা কাজে লাগাবা, ঠিক আছে? আলোচনা আমাদের রেপ্লিকেশনের আলোচনা আমাদের কমপ্লিট, ওকে মোটামুটিভাবে রেপ্লিকেশন আলোচনা কমপ্লিট করে ফেললাম। এবার আসেন হচ্ছে পরের প্রক্রিয়ায় যাব। এরপর প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন। হ্যাঁ, ট্রান্সক্রিপশনে যাবো অবশ্যই। তার আগে দেখ বায়োলজি অধ্যায়ে দেখ, এই যে আমাদের মূল বই কিসব লেখা আছে দেখ,
দেখো এবার আসো মূল বই আসো, হ্যাঁ মূল বইটা একটু একটু করে ধরাই দিই, তুমি ভাইয়া সব পারবে এখানে, এবং তুমি মূল বইয়ের চেয়ে ভালো বুঝতেছো। রেপ্লিকেশন কি জিনিস? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া, রেপ্লিকেশন সহজ কথা। রেপ্লিকেশন কোথায় সংঘটিত হয়? ওই যে কোষচক্র, কোষ বিভাজনের মধ্যে পড়ছি আমরা, 4টে স্টেপ। একটা হচ্ছে এমফেস, মাইটোসিস দশা, আর 3টে স্টেপ মিলে ইন্টারফেস। ইন্টারফেসের মধ্যে ছিল G1, S, G2। এস এর নাম ছিল হচ্ছে সিনথেসিস দশা। ওই সিনথেসিস দশায় মূলত রেপ্লিকেশনটা হয়ে থাকে। তাহলে আমি সুন্দর করে যদি কোষচক্রটা একবার বলে দিত তোদেরকে, যেহেতু পড়াচ্ছি ভাই ভালো করে পড়াবো, না পড়াতে নাই। এটা একটা পিৎজা, এই পিৎজার একটা খণ্ড, 2টা খণ্ড, 3টা খণ্ড, 4টা খণ্ড। এটাকে বলা হচ্ছে এমফেস, এটার বলা হচ্ছে G1, S, G2। তার মধ্যে আমরা যেহেতু এস নিয়ে কথা বলবো, এস এর মধ্যে টাইম লাইন হচ্ছে 30 থেকে 50%। এখানে কি ঘটে? এস দশার মধ্যে কি ঘটে? এস দশার মধ্যে কি ঘটে ভাইয়া? এস দশার মধ্যে সিনথেসিস ঘটে। এস কি ঘটে? সিনথেসিস, সিনথিয়া না, হ্যাঁ তোর বান্ধবী সিনথিয়া না, কি ঘটে? সিনথেসিস ঘটে, মনে থাকবে তো। কি সিনথেসিস? ডিএনএ সিনথেসিস। আর ডিএনএ সিনথেসিসের কোন প্রক্রিয়ায়? রেপ্লিকেশন। রেপ্লিকেশন এতক্ষণ যাবো তোর রেপ্লিকেশনটাই বুঝাইলাম, ওকে মনে থাকবে তো আব্বু? ঠিক আছে, ওকে ফাইন। এগুলো পারবি তোরা, হ্যাঁ এগুলো পারবি, সব পড়াইছে এখানে। কোনটাও প্রয়োজনীয় উপকরণ, এগুলোকে আমার শেখানো লাগবে না, এগুলো সব বলছি না। একটি শ্বাস লাগবে অসংখ্য নিউক্লিওটাইড ফসফেট বন্ড সৃষ্টির জন্য ডিএনএ পলিমারেজ সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডারি প্রোটিন গাইডেস টোপোআইসোমারেজ, সব বলছি না, এগুলো পারো তো। তাহলে যেভাবে স্টেপগুলো দেখাইছি ভাইয়া কাইন্ডলি এভাবে, মানে তুমি পরীক্ষার হলে এভাবে লিখবা কাইন্ডলি, স্টেপ বাই স্টেপ 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 লিখবা। এই স্টেপে সম্পূর্ণ ফাইলটা আমি এই ভিডিওর যে কমেন্ট ওইখানে হচ্ছে ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, পেয়ে যাবো। তাহলে আমাদের এখন পরবর্তী আলোচনা হচ্ছে কিসের উপর বলো তো? পরবর্তী আলোচনা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশনের উপরে। সো ট্রান্সক্রিপশনটা আমরা যেহেতু আলোচনা করবোই, একটু ভালো আলোচনা করি, হ্যাঁ একটু ভালো আলোচনা করি, কোনো তাড়াহুড়া না করে একটু ভালো মতো আলোচনা করি। আসো ট্রান্সক্রিপশন আমরা ভালো মতো বুঝাই, হ্যাঁ ট্রান্সক্রিপশনটা খুব ঠান্ডা মেজাজে বুঝাই। ট্রান্সক্রিপশন প্রসেসটা কি? ডিএনএ এর বাসা আরএনএ এর বাসায় রূপান্তর হয় যে প্রক্রিয়ায়, তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। দ্যাট মিনস এখানে ডিএনএ টু এমআরএনএ তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে যে সূত্রটি ছাঁচ হিসেবে কাজ করে তাকে বলি আমরা টেমপ্লেট স্ট্র্যান্ড। কি বলি? টেমপ্লেট স্ট্র্যান্ড। এখানে আমি ট্রান্সক্রিপশনের আলোচনা শুরু করব, তার আগে একটা জিনিস দেখো, ট্রান্সক্রিপশনে কিছু প্রয়োজনীয় উপকরণ আছে। এই উপকরণগুলো একদম সহজ বলা যায়। ডিএনএ ছাঁচ, আরএনএ পলিমারেজ এনজাইম, এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি, মুক্ত রাইবোনিউক্লিওটাইড ফসফেট এবং হচ্ছে কিছু প্রোটিন। তাহলে এগুলো তুমি বুঝে গেছো ভাই, ট্রাইফসফেট লাগবে কিছু, আর হচ্ছে কিছু প্রোটিন লাগবে, কিছু পলিমারেজ এনজাইম লাগবে, আর কিছু হচ্ছে কি লাগবে? ডিএনএ ছাঁচ লাগবে। আচ্ছা বলতো, একটা বেসিক জিনিস বলতো, একটু আগে যখন আমি ডিএনএ থেকে ডিএনএ তৈরি করছিলাম তখন আমার লাগছিল হচ্ছে ভাই ডিএনএ পলিমারেজ এনজাইম। এখন যখন আমি ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করব, আমার কাঙ্ক্ষিত প্রোডাক্ট কি? আরএনএ না? তাই আমি এখানে ইউজ করব আরএনএ পলিমারেজ এনজাইম। এর আগে আমি ডিএনএ থেকে ডিএনএ তৈরি করছি, ডিএনএ পলিমারেজ ইউজ করছি। এখানে আমি ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করবো, তেমন লাগবে কি? আরএনএ পলিমারেজ এনজাইম। আসো এবার কিছু জিনিস আছে লিখতে হবে কিছু জিনিস। তার মধ্যে 10 সেকেন্ডে এই চারটা জিনিস তোমরা একটু খাতায় লেখো, তাহলে আমি আলোচনা কি করবো সেটা বুঝতে পারবো না। ট্রান্সক্রিপশনের উপকরণ, ফার্স্ট 10 সেকেন্ড সময়। ওকে, সো মোটামুটিভাবে আমরা এইটুকু বুঝতে পারছি। এখন আসেন আমরা এবার নেক্সট প্রসেসে চলে যাই যথারীতি।
বেশি সময় নেব না, অল্প সময় ক্লাস, একটু ধৈর্য ধরো। আমরা এখানে হচ্ছে মূলত ট্রান্সক্রিপশনের প্রসেসের জন্য 4টে স্টেপ পাই। 4টে স্টেপ পাই। একটা হচ্ছে সূচনা স্টেপ, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ এবং প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি করেন। লিটারালি এই জিনিসটা এত মজার যে প্রি এমআরএনএ থেকে যে চূড়ান্ত এমআরএনএ তৈরি করা, এখানে একজন ইন্টারনেট কিছু ব্যাপার স্যাপার আসবে, এগুলো এত ভালো লাগবে তোমার যদি একটু বুঝতে পারো। খেয়াল করো, সূচনা দাও। সূচনা মানে কি? স্টার্ট। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং একটা স্টেপ আছে, এলনগেশন আছে, টার্মিনেশন আছে, দেন হচ্ছে প্রি এমআরএনএ টু আমাদের যে কাঙ্ক্ষিত এমআরএনএ বা চূড়ান্ত এমআরএনএ, এটা তৈরির একটা স্টেপ আছে। টোটালি 1, 2, 3, 4, 4টা স্টেপ আছে। এখন আসো আমরা প্রথম স্টেপে চলে আসি। প্রথম স্টেপটাকে একটু খেয়াল করো তো বাচ্চা, প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে সূচনা। এই সূচনা স্টেপে কি হয়? এখানে ডিএনএ স্ট্যান্ডের কিছু প্রমোটার থাকে। এখানে কোনো প্রাইমার লাগে না, মাস্ট মনে রাখাই লাগবে, মাস্ট মনে রাখাই লাগবে। পারলে এটা একটু লিখে নাও কষ্ট করে, কারণ বারবার প্রাইমার নিয়ে প্যাঁচ লাগবে। কিন্তু এখানে কিন্তু কোনো প্রাইমার লাগে না, বাট আমি কিন্তু রেপ্লিকেশনের সময় প্রাইমারের কথা বলছিলাম। তার মানে রেপ্লিকেশনে প্রাইমার লাগে, এখানে প্রাইমার লাগে না, এক কথায় উত্তর শেষ। এখানে কি লাগে তাহলে? এখানে লাগে হচ্ছে প্রমোটার। রেপ্লিকেশনে লাগে হচ্ছে প্রাইমার, আর এখানে লাগে হচ্ছে প্রমোটার। প্রমোটারে কে যুক্ত হয়? আরএনএ পলিমারেজ যুক্ত হয়। আরএনএ পলিমারেজ যুক্ত হলে কি করে? ডিএনএ এর প্যাঁচ খুলে দেয়। তাহলে এবার ভালো করে বুঝ, আগে ডিএনএর প্যাঁচ খুলতে হচ্ছে রেপ্লিকেশনের ক্ষেত্রে হেলিকেস, আর এই ক্ষেত্রে ডিএনএর প্যাঁচ খুলে দেবে হচ্ছে, মানে ওখানে হাইড্রোজেন বন্ধন ব্রেক করা হচ্ছে টোপোআইসোমারেজ আর গাইরেস হচ্ছে প্যাঁচ খুলতো, বাট এখানে প্যাঁচ খুলবে কে? আরএনএ পলিমারেজ, মনে রাখতে হবে। এবং এর মধ্য দিয়ে ট্রান্সক্রিপশন শুরু হয়ে গেল। তাহলে তোমরা ঠিক এভাবে স্টেপ বাই স্টেপ লিখবা। ডিএনএ স্ট্যান্ডের প্রমোটর থাকে, ওই প্রমোটরে আরএনএ পলিমারেজ যুক্ত হয়, আরএনএ পলিমারেজ যুক্ত হয়ে ডিএনএ স্ট্যান্ডের প্যাঁচ করে দেয়। প্রমোটর কি, কীভাবে কাজ করে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। ওকে, লেটস সে ট্রান্সক্রিপশন শুরু হয়ে গেল। তাহলে ট্রান্সক্রিপশন কীভাবে শুরু হলো দেখো, একটু খেয়াল করো। এখানে দেখো আমাদের এখানে 5 প্রাইম এন্ড 3 প্রাইম এন্ড আছে, প্রান্ত আছে। এখান থেকে টেমপ্লেট যেগুলো অ্যান্টিসেল স্ট্র্যান্ড বা নন কোডিং স্ট্র্যান্ড আছে, সেগুলোকে আমরা হচ্ছে এভাবে লিখছি, এবং কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডগুলোরে আমরা এভাবে লিখছি। তাহলে কোডিং এবং নন কোডিং দুইটা পার্ট আছে, এগুলো আমি দেখাবো একটু পরে। 3D দেখাইলে তুমি অনেক ভালো বুঝতে পারবে। এবার আমাদের সেকেন্ড স্টেপের নাম হচ্ছে এলনগেশন। এলনগেশন 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 মানে কি? বর্ধিত করা। কি বর্ধিত করব? ডিএনএর যে স্ট্র্যান্ড আছে ওটাকে বর্ধিত করব। তাহলে কিভাবে বর্ধিত করব? আরএনএ পলিমারেজ এনজাইম ডিএনএ এর 5 প্রাইম 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ডকে ছাঁচ হিসেবে ইউজ করে। ছাঁচ মানে কি বলছি? টেমপ্লেট বলছি। ফলে ছাঁচের যে নাইট্রোজেন ক্ষারক আছে অ্যাডেনিন, তার পরিপূরক নাইট্রোজেন ক্ষারক ইউরাসিল একের পর এক যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে কি হবে? এমআরএনএ 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী হয়ে বৃদ্ধি পেতে থাকবে। এগুলো তোর দেখালে বুঝতে পারবি। এটা আমি মুখে যতবারই বলি না কেন মাথায় ঢুকবে না, একবার দেখালে বুঝতে পারবি। জাস্ট স্টেপগুলো ফলো কর। এবং ডিএনএ এর একটি খোলা প্যাঁচের সাথে ট্রান্সক্রিপশন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কিন্তু আরএনএ পলিমারের সামনের দিকে গিয়ে ডিএনএ এর আরেকটা প্যাঁচ খুলে দিবে, ফলে ট্রান্সক্রিপশন স্ট্র্যান্ডটা কি থাকবে? বৃদ্ধি পেতে থাকবে। তার মানে একটা প্যাঁচ খোলা শেষ, ওখানে একবার স্টপ, আরেকটা প্যাঁচ করবে, আবার ওই প্যাঁচটা শেষ হলে আরেকটা প্যাঁচ করবে। সো এভাবে একবার শুরু একবার শেষ, একবার শুরু একবার শেষ, এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। এটাকে বলা হচ্ছে কি? এলনগেশন বা বর্ধিতকরণ। কিসের বর্ধিতকরণ? ডিএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ। নেক্সট আরেকটা একটু বলে দিই। এবার আসো সমাপ্তিকরণ। সমাপ্তিকরণের স্টেপটা ভাই মনে রাখাটা খুব জরুরি। দেখো এখানে আমরা হচ্ছে আদি কোষের ক্ষেত্রেও দেখাবো, প্রকৃত কোষের ক্ষেত্রেও দেখাবো। এমআরএনএ স্ট্রেন্থ তো এতক্ষণ যাবৎ বৃদ্ধি পাইল, বর্ধিত হইল, হওয়ার পর এখানে প্রকৃত কোষের ক্ষেত্রে এক সারি কি থাকে? অ্যাডেনিন থাকে। আমরা পলি এ টেইল বলে একটা পার্ট দেখাবো আমি। পলি এ টেইল মানে এ বা অ্যাডেনিনের একটা লম্বা একটা চেইন দেখাবো, এটাকে বলা হচ্ছে পলি এ টেইল। সো এরপরে কি হয়? এমআরএনএ স্ট্র্যান্ডের ট্রান্সক্রিপশনের মাধ্যমে এক সারি ইউরাসিল যুক্ত হয়, যেটাকে বলা হচ্ছে পলিইউরাসিল। পলিইউরাসিলের সাথে নিউক্লিয়ার প্রোটিন যুক্ত হয়, দেন ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে যায়। কিন্তু আমি যখন আদিকোষের ক্ষেত্রে ব্যাপারটা চিন্তা করব, ওইখানে কি হয়? আদিকোষে একটা বিশেষ প্রোটিন থাকে, এমআরএনএর সাথে যুক্ত হয়, অথবা এমআরএনএ একটা লুপ সৃষ্টি করে। লুপ সৃষ্টি হওয়ার ফলে কি হয়ে যায়? ট্রান্সক্রিপশনটা বন্ধ হয়ে যায়। আদিকোষ প্রকৃত কোষে ট্রান্সক্রিপশনের 3টে স্টেপ পড়ে ফেললাম। সূচনা পড়লাম, এলঙ্গেশন পড়লাম, টার্মিনেশন পড়লাম। এখন কি পড়বো? প্রি এমআরএনএ টু এমআরএনএ। এটা হচ্ছে সবচেয়ে বোঝার ব্যাপার। এবার দেখ, প্রি এমআরএনএ থেকে এমআরএনএ, এখানে অনেক কিছু লিখছি, বাট আমি যেটা মনে করি ভাইয়া, এই যেখানে স্প্লিওজোম আছে, এসএনআরএনপি আছে, ঠিক আছে,
রাইবোনিউক্লিওপ্রোটিন আর কি, হ্যাঁ, স্মল নিউক্লিয়ার মানে রাইবোনিউক্লিক অ্যাসিডের প্রোটিন বা আরএনএ প্রোটিন, সহজ করে বললে, হ্যাঁ। সো এই ব্যাপারগুলো যদি তুমি ক্লিয়ার হইতে চাও, এটা একটু জাস্ট 1-2 মিনিট দেখলে অসুবিধা নেই, বাট এরপরে যে আমি চিত্রটা দেখাবো ওটা খুব ভালো মতো বুঝতে হবে। ওই চিত্রটা হচ্ছে মেইন খেলা এখানে। ওই খেলাটা বুঝতে পারলে তোর ট্রান্সলেশন অনেক বেশি ইজি হবে। কোন চিত্র ভাইয়া? এই যে দেখেন একটা চিত্র আছে, দেখছেন কিভাবে আমরা একজন এন্ট্রনকে কিভাবে বাদ দিয়ে আমরা সুন্দর একটা ট্রান্সলেশন এখানে আমরা তৈরি করে ফেলতে পারি। মানে আমরা এতক্ষণ যা ছিলাম ট্রান্সক্রিপশনে, সেখান থেকে আমরা কিভাবে ট্রান্সলেশন আসতে পারি তার একটা ডেমো চিত্র আমরা দেখাবো। পলি এ টেলের কথা তোদেরকে বলছি আমি একটু আগে, সো এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, আমি জাস্ট এখানে একটু বুঝাই দিই, ভালো করে খেয়াল করো। একটু খেয়াল করি ভাইয়া, নতুন এমআরএনএ তৈরি হইল, প্রি এমআরএনএ তৈরি হওয়ার পরে 5 প্রাইম টু 3 প্রাইমে এমআরএনএ 5 প্রাইম প্রান্তের ক্যাপ আর 3 প্রাইম প্রান্তে দেখা হচ্ছে টেইল। তাহলে মনে রাখতে হবে 5 প্রাইমে কি থাকে? ক্যাপ। আর 3 প্রাইমে কি থাকে? টেইল বা লেস থাকে। এবার এরা পলিমারেজ এনজাইম 50 থেকে 150টি অ্যাডেনিনের একটি পলিমার পলি এ টেইলের সাথে যুক্ত হয়, এর নাম হচ্ছে টেইলিন করা। তাহলে পলি এ টেইল হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে টেইলিন করা। একটু পর আমরা 3D দেখব। এখানে হচ্ছে পরিমার্জন 1। এবারে একটা এনজাইম কমপ্লেক্স 5 প্রাইম থেকে 7টা গুয়ানিসিনকে যুক্ত করে, এই প্রক্রিয়ার নাম হচ্ছে কেপিন। তাহলে আমরা এতক্ষণ পড়লাম কি? টেইলিন, এরপরে পড়লাম হচ্ছে কেপিন, এবং এরপরে পড়বো হচ্ছে স্প্লাইসিন। এখন আসো, এরপরে স্মল নিউক্লিয়ার প্রোটিন এমআরএনএর সাথে যুক্ত হওয়ার পরে প্রি এমআরএনএ এবং এসএনআরএনপি স্প্লাইজম করে, একত্রে স্প্লাইজম বলে। এই এসএনআরএনপি ইন্ট্রনগুলোরে কেটে বাদ দিয়ে দেওয়াকে বলা হয় স্প্লাইজম বা স্প্লাইস করা, এবং এক্সনগুলোরে যুক্ত করে। তাহলে ইন্ট্রনরে বাদ দিবে, এই কথাটা মনে রাখবে শুধু। ভাইয়া বলছে ইন্ট্রন বাদ যাবে, এক্সন যুক্ত হবে। বল ভাইয়া কি বললাম? ইন্ট্রন বাদ যাবে, এক্সন কি হবে? যুক্ত হবে। ইন্ট্রন বাদ যাবে, এক্সন যুক্ত হবে। এই জিনিসটাকে বলা হয় স্প্লাইসিন। এই স্প্লাইসিন বা জোড়া লাগা, এখানে স্প্লাইসিন হবে, সেটা বুঝতে পারছো? স্প্লাইসিন। তাহলে একটা বললাম টেইলিন, কেপিন এন্ড হচ্ছে স্প্লাইসিন। টেইলিন, কেপিন, স্প্লাইসিন, 3টে স্টেপ আমরা পড়ে ফেললাম। এখন আসো, স্প্লাইসিনের মধ্যে যে স্পেশাল এনজাইমটি ইউজ করবো সেটা নাম হচ্ছে স্প্লাইজোম এবং এসএনআরএনপি। এই এসএনআরএনপি কাজ হচ্ছে কি? ইন্ট্রন বাদ দেওয়া, এক্সন যুক্ত করা। ইন্ট্রন বাদ দেওয়া, এক্সন যুক্ত করা। যখনই আমার এখানে টেইলগুলো যুক্ত হয় তখন সেটাকে বলা হয় টেইলিন। আর যখন জি অর্থাৎ গুয়ানিনগুলো যুক্ত হয় 5 প্রাইম প্রান্তের যে ক্যাপ ছিল, 5 প্রাইমের যে ক্যাপ ছিল, সেটাকে বলা হচ্ছে কেপিন। তাহলে কেপিনে যুক্ত হয় গুয়ানিন, টেলিনে যুক্ত হয় অ্যাডেনিন, আর স্প্লাইসোমে করা হয় ইন্ট্রনকে বাদ, এক্সনকে যুগ। লাস্ট আরেকবার বলবো, দেন ভাই মাথায় রাখতে হবে, কারণ আমি তোমার একটু পরে 3D দেখালে তুমি বুঝবা না। এই 3টে শব্দ মনে রাখলে বুঝতে পারবে। আমাদের ডিএনএর 2টা সেগমেন্ট থাকে, একটা 5 প্রাইম প্রান্ত, একটা 3 প্রাইম প্রান্ত। 5 প্রাইম প্রান্তটাকে আমরা বলি হচ্ছে ক্যাপ, আর 3 প্রাইমকে বলি হচ্ছে টেইল। তাহলে টেইলে যদি অ্যাডেনিন যুক্ত হয় তাটাকে বলি আমরা পলি এ টেইল, এবং প্রক্রিয়ার নামকে বলি হচ্ছে আমরা টেইলিন। আর 5 প্রাইম প্রান্তে যেহেতু 7টা গুয়ানিসিন যুক্ত হয়, যেহেতু এটা ক্যাপে যুক্ত হয়, 5 প্রাইম প্রান্তে যেহেতু ক্যাপ আছে, তাই এই প্রসেসের নাম দিচ্ছি হচ্ছে আমরা কেপিন। লাস্ট বাকি থাকলো একটা স্টেপ, স্প্লাইসিং। স্প্লাইসিংয়ে কাজ করে কি? 2টা জিনিস, এসএনআরএনপি কাজ করে, সাথে স্প্লাইজোম কাজ করে। মানে এটার কমপ্লেক্সটা বলা হয় স্প্লাইজোম। এরা 2টা কাজ করে, এরা আবার 2টা কাজ করে। ইন্ট্রনকে কেটে বাদ দিয়ে দেয়, এক্সনকে যুক্ত করে। তুই এখন আমার প্রশ্ন করতে পারিস, ভাই এতক্ষণ যাবত যে ডিএনএটা ছিল, সেখান থেকে যে আমি এমআরএনএ তৈরি করলাম, এই এমআরএনএর মধ্যে তো ইন্ট্রন এমন একজন 2টাই আছে, আমি এখন ইন্ট্রনকে কেন বাদ দিচ্ছি? এক কথায় উত্তর শেষ। উত্তরটা কি? ইন্ট্রন হলো নন কোডিং পার্ট, আর এক্সন হলো কোডিং পার্ট। আমরা যদি অ্যামাইনো অ্যাসিডকে কোড করে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি করতে চাই, তাহলে আমাদের দরকার হচ্ছে কোডিং পার্ট। তাই আমরা হচ্ছে কোডিং পার্টটাকে রাখবো, ইন্ট্রন পার্টটাকে বাদ দিয়ে দেবো। এটা আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। তো যতক্ষণ পর্যন্ত কাজে আসবে সমাজে, ততক্ষণ পর্যন্ত সমাজ তোরা রেসপেক্ট করবে। আর যতক্ষণ পর্যন্ত তুই সমাজের জন্য কাজে আসবে না, তখনই সমাজ থেকে বাদ দিয়ে দিবে। সহজ কথা। তুই আজকে এসএসসি পরীক্ষায় পড়তেছিস, সবাই তোরা আব্বু আব্বু করতেছে। যখনই কোথাও চান্স পাবি না, বাড়ি থেকে লাথি দিয়ে বের করে দিবে। মেয়ে হইলে বিয়ে দিয়ে দিবে, আর ছেলে হইলে বাড়ি থেকে বের করে দিবে। তাহলে ইন্ট্রন আর এক্সন, তুই চান্স না পাইলে ইন্ট্রন, আর চান্স পাইলে এক্সন, মনে রাখবি। ঠিক আছে? ইন্ট্রন হলে কি হয়? বাদ দিয়ে দেওয়া হয়। আর এক্সন হলে কি হয়? যুক্ত করা হয়। খেলা মনে রাখতে হবে।
ওকে ফাইন, আমরা এটুকু বুঝতে পারছি। হ্যাঁ, এবার চলে আসেন এখানে আরএনএ কোডিং সিকোয়েন্স। আরএনএ কোডিং সিকোয়েন্স তোরা এখন আমার সাথে ভালো পারবি তোরা। দেখি ভাইয়া বলতো, আরএনএ কোডিং সিকোয়েন্সের মধ্যে দুইটা পার্ট, এক্সন ইন্ট্রন, এক্সন ইন্ট্রন, এক্সন ইন্ট্রন পরপর আছে। আমাদের এখন কাজ কি বলতো, দেখি বাচ্চারা বলতো, আমাদের এখন কাজ কি, এই এই ইন্ট্রন অংশগুলোরে কেটে বাদ দিয়ে দেওয়া, ইন্ট্রনগুলোরে কেটে বাদ দিয়ে দেওয়া। তাহলে আমরা এখান থেকে একটা সেগমেন্ট নিলাম, সেগমেন্ট নেওয়ার পর এখানে প্রি এমআরএনএ আছে, এখান থেকে আমি 5 প্রাইম পামতে পাবো হচ্ছে গুয়ানিন, আর 3 প্রাইম পামতে পাবো হচ্ছে অ্যাডেনিন। এখান থেকে যখনই আমি ইন্ট্রনগুলোরে বাদ দিয়ে দেবো, ইন্ট্রনগুলোরে যখনই বাদ দিয়ে দেবো, তখন এখানে কি হবে, জাস্ট এক্সন পার্টগুলো থাকবে, এক্সন পার্টগুলো থাকবে। দেন আমরা কি করবো, এই এক্সন পার্টগুলোরে জাস্ট যুক্ত করে দেবো। তাহলে ইন্ট্রনকে কেটে বাদ দেওয়া হবে, এক্সনকে যুক্ত করে দেওয়া হবে, ঠিক আছে। দেন আমি পেয়ে যাবো হচ্ছে কি চূড়ান্ত এমআরএনএ। তাহলে এমআরএনএর মধ্যে যে ফাইনাল যে এমআরএনএটা পাবো, সেই এমআরএনএর মধ্যে অনলি ওয়ান অ্যান্ড অনলি এক্সন পার্টগুলো থাকবে। আর এক্সন পার্টগুলো মাস্ট বি কোডিং পার্ট, এরা কোড করতে পারে, দ্যাটস ওয়ে এটা ট্রান্সলেশনে যাবে এবং প্রোটিন তৈরি করতে পারবে। এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। ট্রান্সক্রিপশন এখানে ক্লোজ। এখন আমাদের করণীয় কি, একটা 3D ভিজুয়ালাইজ দেখা, একটা 3D ভিজুয়ালাইজ দেখা, তাহলে তুমি বুঝতে পারবে যে ট্রান্সলেশন পার্টটা কীভাবে কাজ করে। মোটামুটি ক্লিয়ার। ওকে ফাইন, এবার আসুন আমরা একটা ভিজুয়ালাইজ পার্ট দেখি। তার আগে তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিতে পারো, বা হচ্ছে তোমরা চাইলে এখানে দুইটা কথা লিখে রাখতে পারো, একটা হচ্ছে ইন্ট্রন, একটা হচ্ছে এক্সন। ইন্ট্রন মানে নন কোডিং পার্ট, আর এক্সন মানে হচ্ছে কি কোডিং পার্ট। দেখো কমপ্লিট করো, একটা নিয়ে নিতে পারো, একটা এসএস নিয়ে নিতে পারো, ঠিক আছে। আমরা হচ্ছে একটা সুন্দর ট্রান্সলেশন একটা ভিডিও দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা যা যা বলছিলাম সবগুলোই তুমি এখানে দেখতে পাবা। সো এটা নিয়ে হচ্ছে তোমার টেনশন করার কোনো দরকার নেই। আমরা হচ্ছে এখন আগে ট্রান্সক্রিপশনটা দেখি। হ্যাঁ, ট্রান্সক্রিপশন একটা অ্যানিমেশন দেখি, তারপর হচ্ছে ট্রান্সলেশন দেখবো। আচ্ছা, আমরা হচ্ছে একটা ট্রান্সক্রিপশনের অ্যানিমেশন দেখে আসি। ওকে আসেন, চলেন আমরা হচ্ছে একটা ট্রান্সক্রিপশনের একটা স্ট্যান্ড দেখে, একটা হচ্ছে পার্ট দেখে আসি। ট্রান্সক্রিপশনের আমরা একটা পার্ট দেখে আসি, ঠিক আছে। ট্রান্সক্রিপশনের একটা পার্ট দেখে আসি, চলেন। ওকে, আমরা একটা ট্রান্সক্রিপশনের পার্ট দেখে আসি। এই বাচ্চারা দিয়ে থাকো। আমরা ট্রান্সক্রিপশন একটা পার্ট দেখি, ট্রান্সক্রিপশন একটা পার্ট দেখি আমরা। লেটস সি, ট্রান্সক্রিপশন একটা পার্ট দেখি, ভালো করে খেয়াল করবা, ভালো করে খেয়াল করবা। আমরা প্রথমে এখানে জিন পাচ্ছি, ক্রোমোজোমের যে জিন পাচ্ছি, ওই জিনটাই হচ্ছে একটা মানে ডিএনএর একটা অংশ, বা ডিএনএ হচ্ছে জিন কনসিস্ট করে মূলত। আমরা এখানে হচ্ছে এটাকে আরও জুম করবো, জুম করে হচ্ছে সামনে যাব। এই জিন থেকে দেখো আস্তে আস্তে আমরা হচ্ছে টার্মিনেটর রিজনে যাচ্ছি, প্রোমোটর রিজনে পাচ্ছি। আমি বলছিলাম প্রোমোটর দিয়ে মূলত কী হয়, ট্রান্সক্রিপশনটা স্টার্ট হয়। সো টার্মিনেটর আর প্রোমোটর দুইটা রিজন আমরা দেখতে পাচ্ছি, টার্মিনেটর আর প্রোমোটর দেখতে পাচ্ছি। এবার দেখ, খেয়াল করো, দেখে খেয়াল করো, এখানে আমাদের একটা ট্রান্সক্রিপশন এফেক্টও চলে আসছে, প্রোমোটর রিজনের একটা ট্রান্সক্রিপশন এফেক্টও চলে আসছে। আসার পরে এখানে দেখেন অনেকগুলো আমরা নাইট্রোজেনাস বেস দেখতে পাচ্ছি, যেগুলো এর পরপর আসছে, ঠিক আছে কিনা। আসার পরে এবার কী হচ্ছে দেখেন, ভালো মতো খেয়াল করেন যে এই ব্যাচগুলো কী হয় আসলে। দেখেন এখানে এরকম একটা ফর্ক তৈরি হয়, ভালো করে খেয়াল করতে হবে। প্রোমোটর রিজনের মধ্যে এরকম একটা ফর্ক তৈরি হচ্ছে। এখানে কমপ্লিটলি 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে এরকম অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন আর গুয়ানিনগুলো যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে মেসেঞ্জার আরএনএ তৈরি হচ্ছে। বাট অ্যাকচুয়ালি পার্টটা কী হচ্ছে সেটা একটু পরে দেখবো আমরা। তাহলে প্রতিবার এরকম একটা লম্বা জিনিস দেখো, প্রোমোটর থেকে স্টার্ট করে টার্মিনেটরে গিয়ে শেষ করতেছে, একটা লম্বা একটা হচ্ছে কি এমআরএনএ তৈরি হয়ে গেল। আই রিপিট এগেন, এটা হচ্ছে তোমার শুরু হয়েছিল কোথা থেকে বলো তো, শুরু হয়েছিল কোথা থেকে, প্রোমোটর থেকে। সো এখন প্রোমোটর থেকে এটা চলে যাবে কোথায়, টার্মিনেটরে। বাট যাওয়ার আগে কি করতেছে দেখো, একটা সুন্দর একটা হচ্ছে এমআরএনএ তৈরি করতেছে। এই এমআরএনএটা তুমি ভালো করে বুঝবা কীভাবে তৈরি করতেছে, লাইক দিস। এখানে আসছে, আসার পর হচ্ছে একটা সুন্দর এমআরএনএ তৈরি করতেছে। কীভাবে তৈরি করতেছে দেখেন, খেয়াল করেন এমআরএনএটা, খেয়াল করেন কীভাবে হচ্ছে। এই যে
প্রমোটরের ভিতরে কীভাবে হচ্ছে দেখেন, এইদিকে তৈরি হচ্ছে ব্যাসগুলো তৈরি হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে, এবং এটা হচ্ছে সুন্দর মতো একটা চেইন আকারে চলে আসতেছে, সুন্দর মতো একটা চেইন আকারে চলে আসতেছে। তাহলে এখানে আর থাইমিন থাকবে না, এটার সাথে থাইমিন থাকবে না, না থেকে কী হয়ে যাবে বলতো, যেহেতু এমআরএনএ তাই এখন হয়ে যাবে কি ইউরাসিল, লাইক দিস, ইউরাসিল হয়ে যাবে, থাইমিনের পরিবর্তে কী হয়ে যাবে, ইউরাসিল হয়ে যাবে, হয়ে এরকম একটা মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ চলে আসতেছে। নেক্সট কী হয় দেখেন, লাস্ট এই যে চলে আসলো, চলে আসে টার্মিনেটর পয়েন্টে শেষ হয়ে গেল। এখন কি হবে, এই এমআরএনএটা দেখেন সুন্দর মতো দেখেন, খেয়াল করেন, এই যে আরএনএ পলিমারেজ স্ট্যান্ড চলে আসলো, মেসেঞ্জার আরএনএ তৈরি হয়ে গেল। এবার এই যেটা টার্মিনেটর পয়েন্টে গিয়ে শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে এই যে এমআরএনএটা আছে, এই এমআরএনএর মধ্যে আমরা কিছু পার্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্সন পার্ট, একটা হচ্ছে ইন্ট্রন পার্ট। আমাদের কাজ কি, ইন্ট্রন পার্টটাকে কেটে বাদ দিয়ে দেওয়া আর এক্সন পার্টটাকে রেখে দেওয়া। তাহলে আমি এখন ইন্ট্রন পার্টটাকে কেটে বাদ দিয়ে দেবো, এক্সন পার্টটাকে রেখে দেবো। তাহলে আমি এখন ইন্ট্রন আর এক্সনকে কেটে, ওই যে ইন্ট্রনকে কেটে বাদ দেওয়ার জন্য আমার লাগবে হচ্ছে কি, স্প্লাইসিং। তাহলে আমি এখানে স্প্লাইসিং করবো। তাহলে স্প্লাইসিং করলে আমাদের এই ইন্ট্রন পার্টগুলো বাদ হয়ে যাবে আর এক্সন পার্টগুলো কী হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। তাহলে স্প্লাইসিং করার জন্য আমাদের দুইটা জিনিস আসতেছে, দেখেন কীভাবে হচ্ছে স্প্লাইসিংগুলো, লাইক দিস, এটা বাদ দিয়ে দিচ্ছে। তাহলে এটাকে স্প্লাইসুম করলো, স্প্লাইসুম করার পর এটাকে বাদ দিয়ে দিচ্ছে, সুন্দর মতো একজনের সাথে একজন কানেক্ট করে দিচ্ছে, বুঝতে পারছেন? সো ইন্ট্রনকে বাদ দিয়ে দিচ্ছে, একজনকে কানেক্ট করেছে, দুটো প্রান্ত আমরা দেখতে পাচ্ছি, এটা কেপিন এন্ড হচ্ছে একটা টেইলিন। তাহলে এটা হচ্ছে কি, বের হয়ে গেল, এটা জাস্ট নিউক্লিয়াস থেকে তোমার হচ্ছে বের হয়ে গেল। নিউক্লিয়াস থেকে বের হয়ে কোথায় যাবে, আমি একটা প্রশ্নবোধক চিহ্ন রাখি। নিউক্লিয়াস থেকে যে বের হয়ে গেল, আমাদের এর পরের স্টেপ কি, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। ট্রান্সলেশন প্রক্রিয়া কী তৈরি হয় স্যার, প্রোটিন তৈরি হয়। প্রোটিন তৈরি করতে হলে, যে কোনো কিছু তৈরি করতে হলে আমার ফ্যাক্টরিতে যাওয়া লাগে। তাহলে প্রোটিন তৈরির যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির নাম কি, প্রোটিন ফ্যাক্টরি। সো প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে, রাইবোজোমকে। তাহলে আমাদের এখন এই জিনিসটা চলে যাবে কোথায়, রাইবোজোমে চলে যাবে। তুই ব্যাপারটা যদি বুঝতে পারিস তাহলে তোর কাছে ইজি, না বুঝতে পারলে মহা মুশকিল। তাইলে সিম্পল কথা, এটা এখন রাইবোজোমে চলে যাবে, সুন্দর মতো এমআরএনএ তৈরি হয়ে গেল। এখানে পুরা পার্টটাই হচ্ছে এক্সন পার্ট, এখানে কোনো ইন্ট্রন নাই, বিকজ এটা হচ্ছে কোডিন অঞ্চল। তাহলে এখানে দেখো গুয়ানিন, সাইটোসিন, ইউরানিন, মানে হচ্ছে অ্যাডেনিন মিলে একটা সুন্দর কোডন তৈরি হয়েছে, লাইক দিস। এই কোডনগুলো আমরা দেখাবো কীভাবে হয়েছে, এটা দেখাবো, এটা বইয়ের কোনো কারণ নেই। সো মোটামুটিভাবে এটা বুঝতে পারছি, এই কোডনগুলো আমি দেখাবো, খেয়াল করো, এই যে আমরা এখানে কোডনগুলো দেখাবো। বাট এই কোডনগুলো কীভাবে ফরমেশন হচ্ছে, এই জিনিসটা জানাটা খুব প্রয়োজন। সো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সলেশন। বাট আমি আবারও বলতেছি, তোমরা ক্লাসটাকে একটু ব্যাকে গিয়ে আমি কি কথাগুলো বলছিলাম ট্রান্সক্রিপশন সম্পর্কে, ওই কথাগুলো একবার দেখে আসবা, দেন ট্রান্সলেশন আসবা, তাইলে তুমি বুঝতে পারবে। ওকে ওকে ফাইন। এখন আমরা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন ক্লোজ করে ফেলছি, এবার ট্রান্সলেশন পড়ব। ওকে আসেন। ওকে, তাহলে আমরা এগুলো বুঝে ফেলছি। এবার হচ্ছে আমরা আদিবাসী প্রকৃতির সাথে পার্থক্য রাখছি, এটা তুমি স্লাইড থেকে পড়ে নিও ভাইয়া। রিভার্স ট্রান্সক্রিপশনের ব্যাপারটা একটু সুন্দর করে বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। আমি আগেও বলছি তোমারে, আমি এখানে যারা সুন্দর একটা কাহিনী বিল্ড আপ করতে পারি। কাহিনীটা কেমন, কাহিনীটা হচ্ছে, মনে করো হচ্ছে HIV, একটা RNA ভাইরাস, HIV হচ্ছে একটা RNA ভাইরাস। তুমি চাচ্ছ এই RNA ভাইরাসটাকে হচ্ছে আইডেন্টিফাই করতে, শনাক্ত করতে। তাহলে আমরা জানি শনাক্তকারী বস্তু হচ্ছে ডিএনএ। তুমি আজ পর্যন্ত যতগুলা কেস দেখছো, মানে হচ্ছে পিতৃত্ব নির্ধারণ বা রেপ কেস হইতে পারে, সবগুলো হচ্ছে তোমার ডিএনএ টেস্ট করা হয়। কখনো কি শুনছো যে আরএনএ টেস্ট করা হয়েছে? নেভার। সবগুলোতে হচ্ছে ডিএনএ টেস্ট করা হয়, কারণ ডিএনএর মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো একটা সাবস্টেন্সকে আইডেন্টিফাই করতে পারি। তাই আমাকে এইচআইভি ভাইরাসটা মানুষের শরীরে ইনফেকশন আদৌ করছে কিনা, এটা যদি ক্লারিফাই করতে হয় তাহলে আমাকে অবশ্যই এই জিনিসটাকে আরএনএ করতে হবে, আরএনএ করতে হবে। এখন আমি যদি আরএনএ করতে চাই, আমি যদি এই ডিএনএ থেকে যদি আরএনএ থেকে যদি আমি ডিএনএ করতে চাই, তাহলে আমরা নর্মালি জানি কি, ডিএনএ টু আরএনএ হচ্ছে ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে ডিএনএ মানে কি, উল্টা ট্রান্সক্রিপশন। দ্যাট মিনস ইংরেজিতে বললে হবে রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন হইল। তাহলে এবার রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইমটা ইউজ করছি, এক স্ট্র্যান্ড বিশিষ্ট ডিএনএ তৈরি হইল, সেখান থেকে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ডাবল স্ট্র্যান্ড তৈরি হইলো, সেখান থেকে নতুন ভাইরাল ডিএনএ তৈরি হইলো, ট্রান্সক্রিপশন প্রসেসটা শেষ হয়ে প্রোটিন তৈরি হয়ে গেল। এবার হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশনটা আসে। আমি রিভার্স ট্রান্সক্রিপশন নিয়ে আরেকটা ভিডিও আপলোড করবো, বাট আমাদের আজকের টপিকের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপশন টপিকটা ছিল না। রেপ্লিকেশন ছিল, ট্রান্সক্রিপশন ছিল, ট্রান্সলেশন ছিল। এটা যদি তোদেরকে আমি জাস্ট বুঝাই, করোনা ভাইরাসের টপিক দিয়ে যদি বুঝাই বা আরএনএ,
এইচআইভি ভাইরাসের টপিক দিয়ে যদি বোঝাই, রিভার্স ট্রান্সক্রিপশন আসলে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে খুব ভালো মতো উপলব্ধি করতে পারবে। বাট আজকে মানে গ্রুপ অফ ডিসকাশনের মধ্যে এটা নাই, তাই আমরা এটা তোমাদেরকে বলছি, এতটুকু মনে রাখলে তোদের এসএসসি পাস হয়ে যাবে। বাট আরও ডিটেলসে বলা যায় এগুলোর। এখন আমরা আমাদের লাস্ট স্টেপে চলে আসছি। লাস্ট স্টেপের নাম হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়া। ট্রান্সলেশন প্রক্রিয়া, এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা শুরুতে আছে কি পর্ব দেখো তো, সূচনা পর্ব। সূচনা পর্ব কি? ইনিশিয়েটর টিআরএনএ মেথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসে। ব্যাপারটা একটু কেমন হয়ে গেল, তাই না? যে এতক্ষণ যাবত আমাদের ছিল হচ্ছে কি এমআরএনএ, প্রথমে ডিএনএ টু ডিএনএ, দেন ডিএনএ থেকে এমআরএনএ, এখন আমরা চলে আসছি এমআরএনএ। ওই এমআরএনএতে আমরা যদি অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে কুট করতে চাই, প্রোটিন তৈরি করার জন্য তো আমরা জানি প্রোটিনের মূল উপাদান হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড। কারণ আমরা যে কোনো প্রোটিন সাবস্টেন্সকে ভাঙলে কী পাই? অ্যামাইনো অ্যাসিড পাই। তাহলে আমাদের এখন প্রোটিন তৈরি করার জন্য তো আবার অ্যামাইনো অ্যাসিড দরকার। তো একটা কংক্রিটের একটা হচ্ছে দেয়াল আছে, ওই দেয়ালটাকে ভাঙলে কী পাবি? ইট পাবি। কিন্তু আবার ওই দেয়ালটাকে তৈরি করতে চাইলে তো তোর ইটের দরকার আছে। তাহলে আমার দরকার হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড। এবং এই অ্যামাইনো অ্যাসিডগুলো আমি কীভাবে তৈরি করবো? এটা তৈরি করার জন্য হচ্ছে আমাদের ট্রান্সফার করা লাগবে, ট্রান্সফার লাগবে। তাহলে ট্রান্সফারিংয়ের জন্য আমাদের হচ্ছে ট্রান্সফার আরএনএটা দরকার। সো ট্রান্সফার আরএনএ এখানে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ মেথিওনিন অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসছে, ঠিক আছে, ইনিশিয়েটেড টিআরএনএ। দেন এখানে টিআরএনএ রাইবোজোমের যে ছোট খণ্ডের সাথে যুক্ত হয় যৌগ গঠন করে। এই যৌগ এমআরএনএ এর 5 প্রাইম প্রান্তে যুক্ত হয়। তারপরে যৌগটি এমআরএনএ এর 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্তের দিকে চলতে থাকে। এটাকে বলা হয় স্ক্যানিং। স্ক্যানিং মানে কি? জাস্ট একটা স্ক্যান করা। স্ক্যান করা আমি দেখাবো একটু পর। তখন যৌগটি AUG কোডন পাওয়া যায়। AUG কোডন মনে রাখবি, কোডনের বিসমিল্লাহ বা শুরু হচ্ছে AUG, অ্যাডেনিন, ইউরাসিল এবং গুয়ানিন একসাথে যুক্ত হয়ে AUG বা স্টার্ট কোডন তৈরি করে। আর এই স্টার্ট কোডন কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে? আনসার হচ্ছে মেথিওনিন। কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে? মেথিওনিন রে কোড করে। মনে থাকবে? ঠিক আছে। এবং এর একটা অ্যান্টিকোডন তৈরি হয়, মানে AUG এর অ্যান্টিকোডন কি হইতে পারে? চলো তাহলে আমরা একটু দেখি AUG এর অ্যান্টিকোডন কি হইতে পারে। AUG এর অ্যান্টিকোডন কি হইতে পারে তুমি বলো তো? অ্যাডেনিনের সাথে নরমালি যুক্ত হয় কে? অ্যাডেনিনের সাথে নরমালি যুক্ত হয় কে? ইউরাসিল, যেহেতু আরএনএতে। ইউরাসিলের সাথে যুক্ত হয় কে? তোমার হচ্ছে ইউরাসিলের সাথে যুক্ত হবে তো তোমার কি বললাম? AUG বললাম। আচ্ছা ঠিক আছে। নরমালি ডিএনএতে কি ছিল? অ্যাডেনিন টু থায়ামিন, গুয়ানিন টু সাইটোসিন। আমরা যখন আরএনএতে আসবো, আরএনএতে আমরা হচ্ছে এই থায়ামিনের পরিবর্তে কি দেখতে পাবো? ইউরাসিল দেখতে পাবো, তাই না? এখন তাহলে এই জিনিসটা কিন্তু এখানে চেঞ্জ হবে। এখানে কিন্তু আমরা চেঞ্জ পাবো। এই যে ইউরাসিল পাচ্ছি না? AUGর মধ্যে আমরা ইউরাসিল পাচ্ছি না? সো এই ইউরাসিলটা আমরা হচ্ছে এখানে অ্যাড করতে পারবো। তাহলে এখানে অ্যাডেনের সাথে কে যুক্ত হবে? অ্যাডেনের সাথে নরমালি কে যুক্ত হয়েছে? থায়ামিন। বাট এখানে যুক্ত হবে কি? ইউরাসিল। এখন এই ইউরাসিলের সাথে তাহলে যুক্ত হবে কে? অ্যাডেনিন। আর এই গুয়ানিনের সাথে যুক্ত হবে কে? সাইটোসিন। এগুলো আমরা বুঝি। তাহলে UAC হচ্ছে এর একটা অ্যান্টিকোডন। মোটামুটিভাবে বুঝতে পারছি। একটু পরে সেটা আবার আসবে। এবার এখন রাইবোজোমের সবচেয়ে বড় খণ্ডটি এসে ছোট খণ্ডের সাথে যুক্ত হয়। আমরা জানি রাইবোজোমের দুইটা ফ্র্যাগমেন্ট। একটা ফ্র্যাগমেন্ট কেমন? লাইক দিস। আমরা প্রকৃত সেটা রাইবোজোম আঁকছি। এখন আমরা জানি প্রকৃত সেটা রাইবোজোমের হচ্ছে 80S বলি। এই 80Sকে বাংলা হচ্ছে আমরা 60S আর 40S দুইটা ফ্র্যাগমেন্ট পাই। S মানে হচ্ছে ব্যাথবার্গ ইউনিট। বড়টা হচ্ছে 60S আর ছোটটা হচ্ছে কি 40S। তাহলে এখানে প্রথমে কার সাথে যুক্ত হয়েছে দেখো তো? প্রথমে যুক্ত হয়েছে তোমার ছোট খণ্ডের সাথে। দেন ছোট খণ্ডের সাথে যুক্ত হওয়ার পরে এটা হচ্ছে বড় খণ্ডে এসে কার সাথে যুক্ত হয়? ছোট খণ্ডের সাথে যুক্ত হয়। প্রথমে ছোট খণ্ড, দেন হচ্ছে কি বড় খণ্ড। আচ্ছা যুক্ত হইল। টিআরএনএ বসার জন্য বড় খণ্ডের 3টা সাইড থাকে বা অর্থ থাকে, 3টা সাইড থাকে। এই 3টা সাইড নিয়ে তোমাকে জানতে হবে। 3টা সাইড কি কি আমি তোমাকে একটু পরে বলতেছি। তার মধ্যে একটা সাইড হচ্ছে পি সাইড। পি সাইড হচ্ছে তোমার প্রোটিনের জন্য, হ্যাঁ, পি সাইড পি ফর প্রোটিন, হ্যাঁ। তাহলে আমরা এখানে 3টা স্টেপ পাই। 3টা স্টেপের মধ্যে একটা হচ্ছে কি তোমার এ সাইড, পি সাইড, ই সাইড। বলো তো এ মানে কি? বলো এ মানে কি? হ্যাঁ, এখন দেখো এ সাইড যেটা আর পি সাইড যেটা আর যেটা হচ্ছে ই সাইড। এ দিয়ে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কোড করে। পি দিয়ে হচ্ছে পেপটাইডাল সাইড, যেখানে এসে অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ধন গঠন করে। তাহলে অ্যামাইনো অ্যাসিড আসছে, পেপটাইড বন্ধন গঠন করছে। আমরা জানি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যখন পেপটাইড বন্ধন গঠন করে তখন সেটার নাম হয়ে যায় প্রোটিন। আর প্রোটিন তৈরি হওয়ার পরে ই সাইড দিয়ে অর্থাৎ এক্সিট দিয়ে বের হয়ে গেছে। অ্যামাইনো অ্যাসিড আসছে এ সাইড, পেপটাইড বন্ধন গঠন করছে পি সাইড, বের হয়ে গেছে ই সাইড। অ্যামাইনো অ্যাসিড আসছে এ সাইড,
পেপটাইড বন্ধন গঠন করছে পেপটাইডাল সাইট বা পি সাইট, এক্সিট বের হয়ে গেছে পি সাইট। এবার আমরা সেকেন্ড স্টেপে চলে আসছি, একদম সহজ, এখন আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। এখানে এবার মেথিওনিনটা টিআরএনএকে পি সাইডে নিয়ে আসলো, পি সাইডে নেওয়ার পরে আমরা এ সাইডে আসলাম, অ্যাটাচমেন্ট হলো, অ্যাটাচমেন্ট হওয়ার পরে পেপটাইডাল ট্রান্সফারেন্স পি সাইডের মেথিওনিনকে পৃথক করার পরে এ সাইডের টিআরএনএর সাথে অ্যামাইনো অ্যাসিডের সাথে একটা সুন্দর পেপটাইড বন্ধন গঠন করে ফেললো। এখন এই পি সাইটের যে মেথিওনিন অ্যামাইনো অ্যাসিড বিহীন টিআরএনএ ই সাইটে গিয়ে অর্থাৎ এক্সিট সাইটে গিয়ে এ সাইটের টিআরএনএ এবং পি সাইটের টিআরএনএ চলে আসে, এক্সিট হয়ে যাচ্ছে। নেক্সট আরেকটি টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে এ সাইটে আসে, তখন ই সাইটের টিআরএনএ চলে যায় অর্থাৎ এক্সিট হয়ে যায়, যেটা আমি একটু আগে বলছি। তাহলে পি সাইট ও এ সাইট অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে আবারও এক ধরনের পেপটাইড বন্ধন তৈরি হয়, আর পেপটাইড বন্ধন তৈরি হওয়ার মাধ্যমে প্রোটিন তৈরি হয়, যেটা যেমনটা আমরা এখানে বলছি প্রোটিন তৈরি হতে থাকে। এবার আসা হচ্ছে লাস্ট সমাপ্তিকরণ পর্ব। তাহলে এবার মনে করো তোমার তো প্রোটিন তৈরি হয়েছে, প্রোটিন তৈরি করার জন্য শুধু কি একটা পেপটাইড বন্ধন থাকলে হবে? নেভার, পলিপেপটাইড থাকতে হবে, অনেকগুলো পেপটাইড বন্ধন থাকতে হবে, দ্যাটস ওয়াই এখানে পলিপেপটাইড তৈরি হয়েছে। এবার এই পলিপেপটাইডটা সারা জীবন যদি পলিপেপটাইড তৈরি হতেই থাকে তাহলে তো কোষে অনেকগুলো প্রোটিন তৈরি হয়ে যাবে, ব্যাপারটা এমনটা নয়। স্টপ আছে, কোথায় স্টপ আছে? একটা স্টপ মানে সাইড আছে যেখানে 3টা কোডন থাকলে স্টপ নির্দেশ করবে। 3টা কোডন কি? ইউএএ, ইউএজি, ইউজিএ, এই যে 3টে স্টপ কোডন, এই 3টা স্টপ কোডনে আসলে এটা স্টপ হয়ে যাবে। দেন কি হয়? এ সাইটে আর কোনো ধরনের টিআরএনএ যুক্ত হয় না, এখানে টিআরএনএ হবে, টিআরএনএ যুক্ত হয় না, বরং প্রোটিন রিলিজিং ফ্যাক্টর যুক্ত হয়। আর প্রোটিন রিলিজিং ফ্যাক্টর এসে এ সাইট থেকে পলিপেপটাইড চেইন বা প্রোটিনকে রিলিজ করে দেয়, মুক্ত করে দেয়। দেন তারপর রাইবোজোমের 2টা অংশ পৃথক হয়ে যায়, ফলে ট্রান্সলেশনটা সমাপ্ত হয়ে যায়। তাহলে আমি যে কথাগুলো বলছি এগুলো আবার প্রিভিয়াসে গিয়ে টেনে টেনে আরেকবার শুনবা, শোনার পরে আমি এখন যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওটা দেখবা, দেন হচ্ছে আমাদের ক্লাসটা ক্লোজ হয়ে যাবে। তাহলে এই জিনিসটা একটু কষ্ট করে হচ্ছে একটা এসএস বা হচ্ছে স্ক্রিনশট বা হচ্ছে নিয়ে নাও কষ্ট করে, ঠিক আছে? আমরা হচ্ছে এখন হচ্ছে ট্রান্সলেশনের একটা স্টেপ তোমাদেরকে দেখাবো। ট্রান্সলেশনের একটা স্টেপ আমরা এখন দেখব। আসেন ট্রান্সলেশনের একটা স্টেপ আমরা দেখি। আসেন এবার হচ্ছে আমরা ট্রান্সলেশন একটা স্টেপ দেখি। ট্রান্সলেট স্টেপ দেখেন। ট্রান্সলেশন একটা স্টেপ দেখেন, খেয়াল করেন। ওকে লিসেন, আমরা এখন হচ্ছে ট্রান্সলেশন একটা 3D ভিজুয়ালাইজ স্টেপ দেখব। প্রথমে এটা হচ্ছে আমাদের একটা ভার্চুয়াল সেল বা হচ্ছে একটা কৃত্রিম সেল। এখন এই সেলের মধ্যে আমরা ট্রান্সলেশন ব্যাপারটাকে একটু উপলব্ধি করার চেষ্টা করব। কীভাবে হচ্ছে এটা দেখেন। ফার্স্ট অফ অল আমরা এই সেলের মধ্যে ইন্ট্রোডিউসিং হিসেবে ট্রান্সলেশন একটা কথা লিখছি, যে ট্রান্সলেশন কী করে? সিনথেসিস অফ প্রোটিন ফ্রম এমআরএনএ টেমপ্লেট। তাহলে এই প্রসেসটাতে আমি কি বললাম? সিনথেসিস অফ প্রোটিন ফ্রম এমআরএনএ টেমপ্লেট। দেন কি হচ্ছে এখানে? দেন হচ্ছে এখানে এই স্টেপটাতে হচ্ছে তাহলে বলছে দিস প্রসেস ইনভলভ সেভারাল কি মলিকিউলস, অনেকগুলো মলিকিউলস মিলে এটা হচ্ছে ইনভলভমেন্ট আছে এখানে। আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো কথা। এবার যথারীতি আমার সুন্দর একটা এমআরএনএ চলে আসছে, এমআরএনএ একটা স্ট্র্যান্ড তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক সূত্র, সিম্পল কথা। আসার পরে এবার কি হচ্ছে দেখো তো, এখানে এবার 2টা সাব ইউনিট, এই সাব ইউনিটগুলো তুমি জানো, বড়টা হচ্ছে তোমার রাইবোজোমের 60S, ছোটটা হচ্ছে তোমার 40S। এখন কথা হচ্ছে এই 60 আর 40S এর মধ্যে সুন্দর মতো করে হচ্ছে আমরা টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ একটা রিলিজ ফ্যাক্টর লাগবে, ট্রান্সফার আরএনএ লাগবে। আর এখন আমরা স্টেজগুলো আস্তে আস্তে শুরু করবো। তাহলে আমি কি বললাম? রাইবোজোম লাগবে, কারণ প্রোটিন তৈরি করবো প্রোটিনের ফ্যাক্টরিতে, ফ্যাক্টরির নাম কি? রাইবোজোম। আর কি লাগবে? মেথিওনিনকে নিয়ে আসার জন্য অর্থাৎ প্রক্রিয়াটাকে স্টার্ট করে দেওয়ার জন্য একটা ট্রান্সফার আরএনএ লাগবে, মেথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিড লাগবে যেটা দিয়ে শুরু হয়ে যাবে। আর শুরুর যে কোডন সেটার নাম হচ্ছে AUG বা স্টার্ট কোডন, এটুকু আমরা মোটামুটি জানি। আরেকটা হচ্ছে ওখান থেকে প্রোটিনটাকে বের করে দেওয়ার জন্য একটা রিলিজিং ফ্যাক্টর লাগবে। এবার তাহলে আমার কথার সাথে কাজের মিলাও। তাহলে আমরা রিলিজিং ফ্যাক্টর দেখতে পাইছি, টিআরএনএ দেখতে পাইছি, এবং রাইবোজোমও দেখতে পাইছি। তাহলে আমরা দেখেন রাইবোজোম, টিআরএনএ এবং
রিলিজিং ফ্যাক্টর। সবগুলো তুমি চিনে ফেললা। এবার আমরা স্টেপে চলে যাই। স্টেজ অফ ট্রান্সলেশন ফার্স্ট অফ অল হচ্ছে ইনিশিয়েশন। ইনিশিয়েশনে স্টার্ট হয়ে যাচ্ছে, এখন হচ্ছে এলঙ্গেশন হচ্ছে, দেন হচ্ছে কি টার্মিনেশন হচ্ছে। এখন কীভাবে হচ্ছে দেখো, ব্যাপারটা খেয়াল করে এখানে। ফার্স্ট অফ অল একটা এমআরএনএ 5 প্রাইম প্রান্ত 3 প্রাইম প্রান্ত, প্রকৃত কোষের এমআরএনএ। এবার আমরা এখান থেকে 3 প্রাইম প্রান্তে গেলাম। 3 প্রাইম প্রান্তে গিয়ে আমরা তো ওই যে বললাম, এই তোর একটু আগে পরে আসছি, কি পড়েছি তোরে, যে 5 প্রাইম প্রান্তে কি থাকে ক্যাপ, আর 3 প্রাইম প্রান্তে কি থাকে টেইল। এখানে তো একটা অ্যামিনো অ্যাসিড নাকি অনেকগুলো অ্যামিনো অ্যাসিড, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড, তো এটার নাম হবে কি পলি এ টেইল। পলি এ টেইল, এ মানে কি বললাম তোমার, এই যে অ্যাডেনিন বেস অনেকগুলো যুক্ত হয়েছে, সরি অ্যামিনো অ্যাসিড বলে গেছে, অ্যাডেনিন বেস অনেকগুলো যুক্ত হয়েছে, সো এটা বলা হচ্ছে কি পলি এ টেইল। অ্যাডেনিন হবে, সরি অ্যাডেনিন হবে। আচ্ছা ঠিক আছে, পলি এ টেইল, ওকে ডান। নেক্সট এই পলি এ টেইলে আমরা চলে গেলাম। আচ্ছা এবার আমরা হচ্ছে এখানে ওই যে আমাদের কোডনগুলো এক্সন ইন্ট্রন এগুলো আমি দেখতে পাচ্ছি, সিম্পল জিনিস। এখন হচ্ছে আমরা মিথাইলেটের একটা ক্যাপ দেখতে পাচ্ছি, তাই এটাকে 5 প্রাইম প্রান্তকে বলা হয় ক্যাপিন। শুধুমাত্র চলে আসছে হচ্ছে আমাদের স্মল ইউনিট অফ রাইবোজোম, দেন আসবে বড় খণ্ডটা, এখন ছোট খণ্ডটা আসছে। ইনিশিয়েশন সাইটকে বলা হয় কি AUG বা স্টার্ট কোডন। এখানে চলে আসছে হচ্ছে তোমার মেথিওনিন নামক একটা প্রোটিন, যেটা টিআরএনএ নিয়ে আসছে, ওই যে দেখো মেথিওনিনকে নিয়ে আসতেছে, অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসতেছে, টিআরএনএ। এই ইউএসএ দুটো একটু আগে দেখাইছি না, AUG এর হচ্ছে স্টার্ট কোডন, এটা আমি তোমাকে বলছি একটু আগে, এই যে AUG এর অ্যান্টিকোডন, অ্যান্টিকোডন AUG এর অ্যান্টিকোডনকে বলা হয় UAC। ওকে ভাইয়া, অ্যান্টিকোডন বুঝতে পারছিস, এবারে দিকে থাকা, এই যে AUG সুন্দর মতো কোডন হইল, মিথেন স্মল পার্টে চলে আসছে, হইলো। এবার এখান থেকে ট্রান্সলেশনটা শুরু হয়ে গেল। এবার ট্রান্সলেশনটা শুরু হচ্ছে কাকে নিয়ে বলতো, মেথিওনিনকে নিয়ে। এই যে ম্যাট বিসমিল্লাহ করে দিল। এবার এখান থেকে একটা করে কোডটা নিয়ে আসবে, এর সাথে যুক্ত করবে, একটা করে কোডটা নিয়ে আসবে, যুক্ত করবে। যুক্ত করার জন্য কে চলে আসছে, বড় ইউনিটটা চলে আসছে, রাইবোজোমের বড় ইউনিটটা চলে আসছে। এবার এখানে কিন্তু মেথিওনিন আছে, মনে রাখিস, সুন্দর করে একটা করে আনবে, যুক্ত করবে, একটা করে আনবে, যুক্ত করবে, একটা করে আনবে, যুক্ত করবে। ওই যে আরেকটাকে নিয়ে আসছে, এবার আরেকটাকে নিয়ে আসছে, আরেকটাকে নিয়ে এসে এখানে এই যে অ্যামাইনোসাইল ইউনিট বা হচ্ছে এ সাইডে নিয়ে আসছে, যেখানে অ্যামাইনো অ্যাসিডগুলো আসে, নিয়ে এসে এর সাথে আবার অ্যান্টিকোডন দেখাচ্ছে, এর সাথে যুক্ত করতেছে। এখন তোর কাছে কি মনে হয়, এটুকু হইলে কি প্রোটিন তৈরি হবে? অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড লাগবে, 2টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে কি আর প্রোটিন তৈরি হয়? নো। এভাবে চলতেই থাকবে। তো ওটা দেখ, আরেকটাকে নিয়ে আসছে, দেখ সুন্দর, আরেকটাকে নিয়ে আসছে, দেখ সুন্দর, এটা চলে যাচ্ছে, আরেকটা আসতেছে, সংযুক্ত করতেছে, বৃদ্ধি হয়ে যাচ্ছে, এলঙ্গেশন হয়ে যাচ্ছে, আর অন্যদিকে এদিকে এক্সিট পয়েন্ট দিয়ে রিলিজিং হয়ে যাচ্ছে, এক্সিট পয়েন্ট দিয়ে বের হয়ে যাচ্ছে। এরকম অনেকগুলা ফ্যাক্টর নিয়ে এসে একটা লম্বা অ্যামাইনো অ্যাসিডের একটা চেইন তৈরি করে ফেলবে। জাস্ট ব্যাপারটা একটু, এই যে আবার চলে আসছে দেখ, রিলিজিং ফ্যাক্টর। হ্যাঁ, রিলিজিং ফ্যাক্টর এসে কি করবে, ইউএজি। এই তোরা যে বলছিলাম 3টা স্টপ কোডন, 3টা স্টপ কোডন কি ছিল, 3টা স্টপ কোডন বলো কি কি ছিল, UAA, UAG, UGA। ওই 3টার মধ্যে আমি এখন দেখতো, এই 3টার মধ্যে আমি একটা পাইছি কিনা দেখতো, এই 3টার মধ্যে আমি একটা পাইছি। এখন জাস্ট দেখো আমি এখানে কি পাইছি, UAG। তাহলে UAG পাইছি না, তার মানে এটা স্টপ হয়ে গেছে। এখন এটাকে বের করে দিল, টার্মিনেশন হয়ে গেল। এখন এই অ্যামাইনো সুন্দর করে এজ এ প্রোটিন হিসেবে এখানে যুক্ত হবে। তাহলে প্রোটিন পেপটাইডাল ইউনিটে গিয়ে যুক্ত হয়ে এজ এ প্রোটিন হিসেবে এটা রিলিজ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তোমাদের ট্রান্সলেশনের একটা প্রসেস। তাহলে এতক্ষণ যাবত আমি বুঝালাম কি, প্রথমে রেপ্লিকেশন, দেন ট্রান্সক্রিপশন, দেন ট্রান্সলেশন। আমার এই ক্লাসটা দরকার বলে তুমি আরেকবার রিক্যাপিচুলেট করে দেখবা। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর বাইরে তোমার কিচ্ছু মনে রাখার দরকার নেই, স্যাফ এইটুকুই মনে রাখবা। আরেকবার দেখবা, দেন তোমার যে কোনো একটা ফ্রেন্ড সার্কেল হতে পারে, বা তুমি নিজে কোনো সহপাঠী হতে পারে, বা কোনো বন্ধুবান্ধব, যাকেই খুশি তুমি বোঝাও একবার, তারপরে তুমি নিজেই ব্যাপারটাকে অনুধাবন করতে পারতেছো। তাহলে ভাইয়া নোটটা পড়বা, ক্লাসটা আরেকবার রিক্যাপিচুলেট করবা, 3D অ্যানিমেশনগুলো হচ্ছে ফিল করবা, এনাফ। আই হোপ সো এই ক্লাসটা তোমাদেরকে একটা লাইফ টাইম সেভ করবে তোমার কুত থেকে। 3টা জটিল টপিক লাইক রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন থেকে। আর কোনো ধরনের কনফিউশন থাকার কোনো ধরনের সুযোগ নাই যদি তুমি ক্লাসটা একটু মনোযোগ সহকারে করো। তাহলে আমি আজকের আলোচনা আস্তে আস্তে শেষ করে দেবো। এখানে কোনো ধরনের কনফিউশন থাকলে তোমরা আমাকে জানাবা।
ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই শিট, এই যে ক্লাসের এই সুন্দর শিট আর এই যে দেখানো পিডিএফ দুইটারই ড্রাইভ লিঙ্ক আমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে রাখতেছি। কাইন্ডলি ওইখানে গিয়ে ড্রাইভ থেকে এই দুইটা জিনিস একটু পড়ে ফেলবেন, ঠিক আছে? আর সাথে এতক্ষণ যাবত ক্লাস নিয়েছি, একটু অ্যাডভার্টাইজমেন্ট না করলে তাহলে গুণা হয়, তাহলে গুণা তো করা যাবে না, তাই একটু অ্যাডভার্টাইজমেন্ট করে দিচ্ছি তোদের। আমাদের হচ্ছে এই তোমার ডিসেম্বর, এখন তো নভেম্বর, ডিসেম্বরের হচ্ছে 1 তারিখ থেকে, ডিসেম্বরের 1 তারিখ থেকে হচ্ছে সম্পূর্ণ অনলাইনের একটা বায়োলজি কোর্স আসতেছে। আমরা গত সেশনে হচ্ছে লিমিটেড টাইপের স্টুডেন্টকে পড়াইতাম। এখানে ঢাকার হচ্ছে বিকারণেস হলিকার্স থেকে শুরু করে অনেক স্টুডেন্ট আমাদের কাছে পড়তো, এনডিসিরও কয়েকজন স্টুডেন্ট আমি পড়াইছি। বাট আমি চাচ্ছি এবার ওই জিনিসটাকে লিমিটেড না রাখতে, এবারে আমরা আনলিমিটেড সংখ্যক স্টুডেন্টকে পড়াতে যাচ্ছি, স্পেশালি যারা প্রত্যন্ত গ্রামে থাকো তাদেরকে। খুবই স্বল্প খরচ। এমনটা হইতে পারে যে আমরা কোর্সটা চিন্তা করতেছি বায়োলজি ফার্স্ট পেপারের 1 থেকে 6 নম্বর অধ্যায়, বায়োলজি সেকেন্ড পেপারের 1 থেকে 6 নম্বর অধ্যায়, সহজ করে বললে মোট 24টা থেকে 12টা অধ্যায় পড়াবো আমরা। হইতে পারে সর্বোচ্চ কোর্স ফি 500 টাকা, জাস্ট 500 টাকা, লিটারেলি 6টা 12টা অধ্যায় পারবো, হইতে পারে জাস্ট কোর্স ফি 500 টাকা। এটা জাস্ট লিমিটেড টাইমের জন্য, আর এরপরে হতে 1500 টাকা বা এরকম নেব। যারা যারা ভর্তি হবা তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট দিবা, আমি গ্রুপে অ্যাড করে দেবো, বাস। আর অফলাইন ব্যাচ তোমরা সবাই জানো, আমার অফলাইন ব্যাচ কুষ্টিয়াতে, সো সেই ক্ষেত্রেও সেম নাম্বার, জাস্ট যারা কুষ্টিয়ার স্টুডেন্ট আছো তারা হচ্ছে অ্যাড হবা, এই হচ্ছে কথা। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।